আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও, আমাকে কমেন্টে জানাও যে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আর আমাদের যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, এই তোমরা এখানে আবার কমেন্টে ব্রাজিল আর্জেন্টিনা করে চিল্লাচিল্লি করিও না। যদিও আমার গায়ে ব্রাজিলের সাপোর্টার, টিম হিসেবে আমি ব্রাজিলটাকে খুব বেশি সাপোর্ট করি, আর ম্যান হিসেবে আমি আবার যে তোমার কি বলে মেসি আর রোনালদোকে বেশি সাপোর্ট করি। হাবিব বাসার আগের ক্লাস করা লাগবে না? আগের ক্লাস আসলে আজকে প্রয়োজন নেই। আজকে হচ্ছে আমাদের নতুন একটা টপিকস, তো সংঘর্ষ, গাত বল, বলের গাত, সংঘর্ষ, এই কোনোটার মধ্যে আমাদের আগের কোনো কিছু লাগবে না। আগের বলতে মানে আমাদের নিউটনীয় বলয়দের অন্য কোনো কিছু লাগবে না। যেগুলো লাগবে হচ্ছে ওগুলা তোমরা হচ্ছে আমাদের 9 10-এ পড়ে আসছো আর কি। আর স্বাভাবিক হালকা পাতলা আমাদের ক্যালকুলাসের কনসেপ্ট লাগে, যেটা আমাদের ক্যালকুলাসের কনসেপ্টটা খুব একটা লাগবে না এখানে। তো আমি শুরু করি প্রথমে। আজকে একটু যথেষ্ট টায়ার্ড, আমি টানা 2 ঘন্টা পর্যন্ত সেই 5টা থেকে আমি টানা কাজ করেই যে মাত্র ফ্রি হয়েছি। কাজ করা বলতে ঘরে কাজ করতেছি। আসলে ওই আমার আম্মুর একটা স্বভাব আছে বুঝছো, মানে ছোটোবেলা তো বাড়িতে ছিলাম, তো এখন তো দেখা যাচ্ছে বাড়িতে থাকা হয় না। সেই 2013 সালে বাড়ি থেকে বের হয়েছি। যে আমার এসএসসি তো গ্রামে ছিল, তো আমার এইচএসসি আমরা এসএসসি 2013 সালে দিয়েছিলাম। 2013 সালে হচ্ছে তোমার প্রথম শহরে আসছিলাম। তখন শহরে আসার পর ম্যাথ লাইফ শুরু। এরপর হচ্ছে তোমার চলতে আছে, এখন তো শহরে আসি। তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে, মানে ওই আমার আম্মুর একটা অভ্যাস হচ্ছে বুঝছো। আমার আম্মু কী করে জানো, ওই কিছুদিন পর মানে মোটামুটি হঠাৎ করে দেখা যাবে মাসখানেক পর বা 15-20 দিন পর হঠাৎ করে দেখা গেছে কী করলো, মানে পুরা ঘরের সব কিছু, মানে তোমার একেবারে ওয়াশরুম থেকে শুরু করে ঘরের ফ্লোর হইতে শুরু করে কিচেন হইতে সব মানে পরিষ্কার করে ফেলবে একবারে। মানে ওনার কাছে না হয় নাকি বিরক্ত লাগে। তারপর হচ্ছে তোমার হঠাৎ করে দেখা গেছে কি কিছুদিন পর দেখা যাবে ঘরের শেপটা চেঞ্জ করবে, মানে এরকম এই ফার্নিচার, এই টেবিলটা এখানে রাখা আছে, এটাকে এখানে রাখবে। মানে কিছুদিন পর উনার হচ্ছে এই শেপটা দেখতে ভালো লাগতেছে না, উনি এগুলো চেঞ্জ করবে। তো তার একটু স্বভাব আমার কাছেও আছে। তো দেখা গেছে আমি লাস্ট মোটামুটি 15-20 দিন ধরে খুবই বিজি ছিলাম, যার কারণে দেখা গেছে স্বাভাবিক ঘরের মধ্যে তোমার দেখা গেছে জেনারেল পারপাসে তুমি ঘর ইউজ করলে কিছুদিন পর একটু এলোমেলো লাগবেই। এরপর আজকে শুরু করার পর টানা একেবারে সব ঠিক ক্লিন করে ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করে গোসল করে দেন আসলাম। আমি ভাবছিলাম আবার 7টা ক্রস করে ফেলবে, ভাগ্য ভালো যে 7টার আগে শেষ করছি কাজ। তো আসলে ঘরে কাজ করতে তো কোনো আপত্তি নেই, এটা তো করতেই পারে, কারণ ক্লিন থাকাটা বেটার। দিকে আমার চুল এখনও বীজ, আমি গোসল করছি একটু আগে। তো এটা স্বাভাবিক, ঘরে কাজে হেল্প করাটাই স্বাভাবিক। আমাদের অনেক ছেলেপেলের একটা বদ অভ্যাস আছে, তারা মনে করে যে আমাদের মহিলারাই খালি ঘরে কাজ করতে হয়। হ্যাঁ, মহিলারা হয়তো ঘরে কাজে বেশি ভূমিকা পালন করে, বাট আমরা
ছেলেরা তো একটু হেল্প করতে পারে। আমি বাড়িতে আমার মাকে যথেষ্ট হেল্প করি, মানে যখন প্রয়োজন হয় আর কি, সবসময় তো আর হেল্প করা যায় না। আর এখানে তো দেখা যাচ্ছে আমার বাসায় দেখা যাচ্ছে এখানে একা থাকি, আম্মু আসে হচ্ছে তোমার হয়তো 15-20 দিন পরে বা 1 মাস পরে যখন সময় হয়, তো ম্যাক্সিমাম টাইমে একা থাকি। তো একা থাকলেও তো আমাকে সব কিছু এলোমেলো রাখা যাচ্ছে না, তখন দেখা যায় কেউ ক্লিন করতে হবে। আজকে যে আমার কী লেভেলে একটা ঘুম হবে, আমি এখনই ঘুমাইতে আমার ইচ্ছা করতেছে, কারণ ঘর যদি ক্লিন করি মানে কেমন জানি মনে হয় একটা ঘুম ফিল আসে। আজকে আমার উপস্থিত লেভেলে একটা ঘুম হবে। আসি আমরা তাহলে শুরু করি। আমরা কিরে সবার আম্মুর কি সেম অবস্থা? কিছুদিন পর ঘরে শেপ চেঞ্জ করে না, এই ফার্নিচারটা এখানে আর ভালো লাগতেছে না ওইখানে নিয়ে যাবে, এই অর্ডারটা এখানে ভালো লাগতেছে না ওইখানে নিয়ে যাবে, টেবিলটা এখানে ভালো লাগতেছে না ওইখানে নিয়ে যাবে, না এটা এই রুমে থাকা উচিত না এখানে নিয়ে যাবে। মানে জিনিসটা এরকম হয়। এখন দেখতেছি খেলে আমার আম্মুরে এই স্বভাব না, সব আম্মুর সেম স্বভাব। আচ্ছা ভালোই, ঠিক আছে। আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও তো আমাদের ছেলেদেরকেও ফ্রি টাইমে ঘরের কাজে কন্ট্রিবিউশন করাটা জরুরি। তানবিন সুলতানা ইস্পা, রান্না কে করে? রান্না আমি নিজেই করি বলতে আসলে আমার খুব একটা কষ্ট করা লাগে না, কারণ আমার হচ্ছে আম্মু হচ্ছে সবগুলো প্রসেস করে দিয়ে যায়। মনে করো আম্মু যখন আসে একসাথে মনে করো 5-10 কেজি মাংস কিনে তখন দেখা যায় এগুলোকে প্রসেস করে, মানে মোটামুটি এই যেমন দেখা যায় মাছগুলোকে কেটে হালকা একটা ভাজি ফরম্যাটে করে দিয়ে যায়। মানে আমার আর কুটে কিছু করা লাগে না, আমি জাস্ট মাংসগুলোকে ওই হালকা রেডিমেডটাকে আমি ফুল রেডিমেড করি। হ্যাঁ আমি রান্নাবান্না পারাটা তো যথেষ্ট ভালো গুণ, এটা খারাপ গুণ না। যেমন আমার মামারও আবার অনেকে, আমার মামা, আমার 4 নাম্বার মামা, উনিও অনেক ভালো রান্না করে। যেমন কালকে দাওয়াত দিছিল, কালকে যাওয়ার পর দেখি যে না সব রান্না উনি করছে। মামি কি করছে, মামি বলে যে ভাত কেমন হয়েছে, আমি ভাত ভালো হয়েছে, বলে ভাতগুলো আজকে আমি রান্না করছি, আর সব আপনার মামা রান্না করছে, মানে তরকারিগুলো সব আমার মামা রান্না করছিল। তো এইগুলো হচ্ছে কন্ট্রিবিউশন করাটা ভালো। দেখা যাক, আমরা ওইসব দিকে না যাই, আমরা এখন ফিজিক্সের মধ্যে ফেরত যাই। এগুলো হচ্ছে রিয়েল লাইফে আসলে অনেক কিছুই আমাদেরকে করা লাগে, আর রান্নাবান্না ছেলেদের ক্ষেত্রে শিখে রাখাটা জরুরি, কোন সময় কোথায় কাজে লাগে বলা যায় না। নূরজাহান মিম ভাইয়া, আমাদেরকে একদিন রান্না করে খাওয়াবেন? তোমাদেরকে রান্না করে খাওয়াই আমার কী লাভ? আমি কাউকে রান্না করে খাওয়াই না, একমাত্র আমার ফ্যামিলি পার্সন বাদে। আচ্ছা ওকে, আমরা সামনের দিকে শুরু করি। আমাদের আজকের 3টা টপিকস হচ্ছে তোমার, একটা হচ্ছে ঘাত বল, আরেকটা হচ্ছে বলের ঘাত, আরেকটা হচ্ছে সংঘর্ষ। এই 3টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো ঘাতে বল জিনিসটা কি? আমাদের ঘাত বল জিনিসটা হচ্ছে এরকম, মনে করো আমি একটা হাতুড়ি নিলাম, আমার এখানে আসলে কোনো হাতুড়ি নেই, একটা স্টাবলার আছে, স্টাবলারটা দেখতে হাতুড়ির মতোই। তো মনে করো এটা জাস্ট লাইক এ হাতুড়ি। তো হাতুড়ি দ্বারা মনে করো আমাদের এখানে কোনো একটা প্যারেক আছে মনে করো, তো আমার এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো প্যারেকও নাই। তো প্যারেক না থাকলেও সমস্যা নেই, মনে করো আমি এই কলমটাকে প্যারেকের সমতুল্য ধরলাম। তাহলে একটু খেয়াল করো, এই হাতুড়ি দিয়ে প্যারেকটাকে যখন মানে খুব জোরে আমি আঘাত করলাম, যখন আমি এটাকে খুব জোরে আঘাত করলাম, তাহলে একটু খেয়াল করো এখানে 2টা জিনিস, আমি হাতুড়ি দ্বারা যখন আঘাত করলাম এখানে 2টা জিনিস। সেটা হচ্ছে কি, 1 নাম্বার কথা হচ্ছে ভাইয়া আমরা অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করছি। এক সেকেন্ড ওয়েট, আমি একটু টিস্যু পেপার নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখি। প্রথমত আসি আমাদের ঘাত বল। তাহলে ঘাত বলে আমরা কি বললাম, আমরা একটা হাতুড়ি দ্বারা একটা প্যারেককে খুব জোরে আঘাত করলাম। তাহলে দেখো এখানে 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে বৃহৎ মানের একটি বল প্রয়োগ করলাম, বৃহৎ মানের একটি বল প্রয়োগ করলাম, বৃহৎ মানের একটি বল প্রয়োগ করা হলো। 2 নাম্বার কথা হচ্ছে সেই বলটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে প্রয়োগ হয় নাই, অনেক বড় মাপের একটা বল হঠাৎ করে হয়েছে, মানে খুবই অল্প সময়ের জন্য, এবং খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করা হলো। তাহলে আমাদের কথা নাম্বার 1, আমাদের বৃহৎ মানের একটি বল প্রয়োগ করলাম। কথা নাম্বার 2, খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করলাম। যদি খুবই বৃহৎ মানের বল খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, তখন আমি ওই বলটাকে বলি হচ্ছে ভাইয়া ঘাত
বল। তাহলে আশা করি আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। ভাইয়া ঘাত বল কাকে বলে? খুবই বড় মানের বল যখন অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে আমরা ঘাত বল বলি। এখন অনেকে বলতেছে, মনে করো গতদিন তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গেল, অনেকে বলে 15 ফেব্রুয়ারি নাকি স্ল্যাব ডে। তো আমরা আসি, যদি মনে করো স্ল্যাব ডে বলো আর স্ল্যাব ডে বলো, স্ল্যাব তুমি যদি বলো আমি দিব, কোনো সমস্যা নেই, মুখের উপর দেওয়া যায়। এই যে আমরা স্ল্যাব দিই, থাম করে দিলাম, এই যে দেখো, মনে করো এটা আমার মুখ, হ্যাঁ মুখের উপর দিলে তো একটু লাল হয়ে যাবে, মনে করো এটা আমার মুখ, মুখের উপর স্ল্যাব দিলাম, তাহলে দেখো খুবই অল্প সময়ের জন্য দিছি, কিন্তু খুব জোরে দিছি, জোরে যে দিছি সেটা আমি ফিল করতে পারতেছি, জ্বলতেছে আসলে। তাহলে আমাদের এই যে দিলাম স্ল্যাব ডেতে আমি স্ল্যাব দিলাম, এটা হচ্ছে খুবই বড় মানের বল, অল্প সময়ের জন্য দিলাম, দিস ইজ কল্ড ঘাত বল, দিস ইজ কল্ড ঘাত বল, দিস ইজ কল্ড ঘাত বল। তাহলে আমরা ঘাত বল কি বুঝছি কিনা? বৃহৎ মানের বল যদি ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ করা হয় তাকে আমরা বলি হচ্ছে ঘাত বল। আগে বলো আমরা ঘাত বলটা বুঝছি কিনা, ঘাত বলটা বুঝছি কিনা? আমাদের ইসলাম আশিক বলতেছে ফুটবলের লাথি মানে সাসপেন্ডেড এক্সাম্পল হইতে পারে। শিয়াম থাপ্পড়, হ্যাঁ তোমার এক্সাম্পল আমি আগে দিছি। তোমরা চাইলে আশেপাশে কেউ থাকলে তার উপর প্র্যাকটিস করতে পারো, যে দিয়ে প্র্যাকটিস করতে পারো আসলে ঘাত বলটা কেমন ফিল করো, যে কাউকে আশেপাশে থাকলে দিয়ে দিয়ে ফিল করতে পারো। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের তানিশকে মুমতা, তুমি কি দেরি করছো? হ্যাঁ তুমি দেরি করছো, 10 মিনিট দেরি করছো, 11 মিনিট দেরি করছো। আচ্ছা আসি, দেরি করলেও সমস্যা নাই। আমাদের এখানে মেইন কথা হচ্ছে একটা খুবই বড় মানের বল যদি আমরা খুবই অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রয়োগ করি তখন আমরা তাকে বলি হচ্ছে ঘাত বল। এটা জানলেই হবে। মানে আমাদের যেমন হাতুড়ি দ্বারা প্যারেকে আঘাত করা, হাতুড়ি দ্বারা প্যারেকে আঘাত করার সময় আমাদের বলটা খুব বেশি কিন্তু এর ক্রিয়াকাল খুবই কম, তো এদেরকে আমরা বলি, এই ধরনের বলগুলোকে আমরা বলি হচ্ছে ঘাত বল। এখন আসো, এবার আমরা পড়বো হচ্ছে ভাইয়া বলের ঘাত। বলের ঘাত, এই যে বলের ঘাত যদি আমরা পড়ি ভাইয়া, এই বলের ঘাতটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। বলের ঘাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা প্রকাশ করা হয়। বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়। আর ইংলিশেও তোমরা একটু জেনে রাখতে পারো, ঘাত বলটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স, অনেক সময় ইংলিশগুলো জেনে রাখলে ভালো, ইম্পালসিভ ফোর্স। আর আমরা আমাদের এখান থেকে বলের ঘাতের আমরা ইংলিশ বলতে পারি ইম্পালস অফ ফোর্স। মানে ঘাত মানে হচ্ছে ইম্পালস বলা হয় আর কি। তাহলে আমাদের ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে আমাদের ঘাত বল, আর ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে আমাদের বলের ঘাত। তো আমরা একটু খেয়াল করে দেখি, বলের ঘাতকে আমরা সাধারণত যে দ্বারা প্রকাশ করি। এখন দেখো বলের ঘাতটা আর আসছে কোত্থেকে? এই ঘাত বল থেকে আমাদের বলের ঘাত আসছে। তুমি কি করছো? বৃহৎ মানের বল প্রয়োগ করছো। এই যে তুমি বৃহৎ মানের বল প্রয়োগ করলা, এই বলটাকে আমরা নাম দিলাম হচ্ছে এফ। আমরা খুবই বড় মানের একটা বল প্রয়োগ করলাম, এই বলটাকে আমরা নাম দিলাম হচ্ছে এফ। এবং খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করলাম, এই সময়টাকে আমরা নাম দিলাম হচ্ছে ডেল্টা টি। মানে যে সময় ধরে আমার এটা প্রয়োগ হয়েছে, এই ডেল্টা টি হচ্ছে কতক্ষণ ধরে প্রয়োগ হলো। তাহলে আমাদের যতক্ষণ ধরে বল প্রয়োগ করলাম সেটাকে বলতেছি ডেল্টা টি, আর যে বল প্রয়োগ করলাম তাকে আমরা বললাম এফ। তাহলে এই যে আমি বল প্রয়োগ করলাম কোন একটা বস্তুকে, এই যে বস্তুর উপর বল প্রয়োগ করলাম এফ ইন্টু ওই বস্তুর উপর কতক্ষণ ধরে বল প্রয়োগ করলাম, ডেল্টা টি সময় ধরে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। এর মানে বৃহৎ মানের বল যদি ক্ষুদ্র সময় ধরে কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করা হয় তখন আমরা তাকে বলি হচ্ছে ঘাত বল। এবং ওই বল এবং আমাদের তার ক্রিয়াকালের গুণফলকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত মানে কি? আমাদের প্রযুক্ত বল এবং সময়ের গুণফল। প্রযুক্ত বল এবং ওই বল যতক্ষণ ধরে কার্যকর ছিল সেই সময়ের গুণফলটাকে আমরা বলতেছি বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত দুইটা কিন্তু সেম না। ঘাতে বল, বলটার নাম হচ্ছে ঘাত বল, এটা এক ধরনের বল। আর বলের ঘাত মানে হচ্ছে ওই বলটা যতক্ষণ ধরে প্রযুক্ত হয়েছে বলের মান এবং সময়ের গুণফলটাকে আমরা বলতেছি বলের ঘাত। এবং ভেক্টর আকারে লিখলেও আমরা লিখতে পারি। ভেক্টর আকারে লিখলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি, এখানে এফ ভেক্টর, এখানে জে ভেক্টর। এর মানে বল যেরকম একটা ভেক্টর রাশি, বলের ঘাতও একটা ভেক্টর রাশি। আর ডেল্টা টি তো আমাদের এটা সময়। আগে বলা একটু বুঝছি কিনা? আগে বলা একটু বুঝছি কিনা?
আগে বল আমরা একটু বুঝছি কিনা যে আমাদের বলের ঘাতের ডেফিনেশনটা বুঝছি কিনা। ঘাত বল বুঝলাম, এখন বলের ঘাতের ডেফিনেশনটা। এরপর হচ্ছে আমরা বলের ঘাত থেকে আমরা আরেকটু সামনের দিকে যাব। এই যে মানে যার না, যে মানে হচ্ছে আমাদের বলের ঘাতটাই, বলের ঘাতটাই হচ্ছে আমাদের যে, বলের ঘাতটাই হচ্ছে আমাদের যে। বলের ঘাতকে আমরা সিম্বল হিসেবে যে দ্বারা প্রকাশ করি আর কি। ওকে, এবার একটু সামনের দিকে আগাই। এই বলের ঘাতটা নিয়ে আমরা একটু অ্যানালাইজ করবো এবং আমরা একটা ম্যাথও করে ফেলবো পাশাপাশি। যদিও আমাদের এই টপিক থেকে ম্যাথ আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা হয়তো আরও কঠিন কঠিন ম্যাথ করাই, বাট এখানে আমাদের খুব একটা কঠিন ম্যাথ করতে হয় না। তো আমি একটু খেয়াল করে দেখাই তোমাদেরকে। বলের ঘাত যে, তাহলে আমরা বলতে পারি বলের ঘাত, এই বলের ঘাতকে সাধারণত যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় সেই সিম্বলটা হচ্ছে জে, ইকুয়ালস টু হচ্ছে এফ ডেল্টা টি। ভেক্টর ফরম্যাটে লিখলে জে ইকুয়ালস টু হচ্ছে এফ ডেল্টা টি। আমরা এফ এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে পারি, জে এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে পারি যদি আমরা ভেক্টর ফরম্যাটে ইউজ করি। তো এবার একটু খেয়াল করে দেখো, আমরা এটা একটু ক্যালকুলেশন করি। ভাই জে ইকুয়ালস টু এফ মানে আমরা জানি হচ্ছে এম এ ইন্টু ডেল্টা টি। এবার একটু খেয়াল করে দেখো আমাদের এখানে জে ইকুয়ালস টু ভাইয়া এ এম ইন্টু এ মানে কি ভাই? এ মানে হচ্ছে আমাদের, এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে আমাদের ব্যাগের পরিবর্তন। আমরা জানি এ মানে হচ্ছে ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। ব্যাগের পরিবর্তন মানে হচ্ছে বি মাইনাস ইউ, আর সময়ের পরিবর্তন মানে হচ্ছে কি? তার কতক্ষণ সময় লাগলো, সেই কতক্ষণ সময়টাকে আমরা এখানে ডেল্টা টি দ্বারা প্রকাশ করছি। কারণ আমাদের এখানে সময়টাকে তো আমরা ডেল্টা টি দ্বারা প্রকাশ করছি। এখানেও আমরা বলতে পারি ভাইয়া এখানে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের ত্বরণের মান বসাইলাম, ডেল্টা টি কাটাকাটি চলে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া জে ইকুয়ালস টু এম ইন্টু বি মাইনাস ইউ। এই জিনিসটাকে যদি তুমি ভেক্টর আকারে লিখো, এটাকে তুমি ভেক্টর আকারে চাইলে লিখতে পারবা। আমাদের অনেক সময় ভেক্টর রূপ আসে, তখন তুমি লিখতে পারবা জে ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু বি মাইনাস ইউ। এখানে ভেক্টর কে কে আছে? এখানে ইউ এবং ভি, এরা হচ্ছে ভেক্টর। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল আর জে। এখান থেকে তোমরা ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো, যদিও আমার এখানে অ্যাপ্লাই করা লাগে না। আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করানোর সময় এগুলো করাই যে এখানে ভেক্টর কনসেপ্ট অ্যাপ্লাই করে ভেক্টর বিয়োগের মাধ্যমে বিভিন্ন ম্যাথ করা যায়। তো আমাদের এখানে আমাদের বিয়োগের মাধ্যমে করা লাগবে না, কারণ হচ্ছে এখানে আমাদের ডিরেকশনটা আমাদের স্ট্রেট লাইন থাকবে, যার কারণে কোনো সমস্যা হবে না। এবার আসি হচ্ছে ভাইয়া, আমরা এখান থেকে যদি আমরা বলি তাহলে একটু খেয়াল করে দেখো, জে ইকুয়ালস টু হচ্ছে গুণ যদি দিই এম বি মাইনাস এম ইউ। তাহলে একটু খেয়াল করো দেখো, এম মানে হচ্ছে ভর, বি মানে হচ্ছে ব্যাগ, এম মানে ভর, ইউ মানে হচ্ছে ব্যাগ। তাহলে আমাদের এখানে হচ্ছে বস্তুর, এটা হচ্ছে খেয়াল করো, এটা ভরবেগ, এটাও ভরবেগ। পার্থক্যটা হচ্ছে এই ভরবেগটা হচ্ছে, এই ভরবেগটা হচ্ছে আমার আদি ভরবেগ। এই যে এটাকে যদি আমরা বলি ভরবেগ ফি, এটা হচ্ছে শেষ ভরবেগ, ফি শেষ মাইনাস ফি আদি। কারণ ভরকে বেগ দ্বারা গুণ দিলে আমরা ভরবেগ পাই, তাহলে আমরা বরকে শেষ বেগ দ্বারা গুণ দিলে শেষ ভরবেগ পাই, বরকে আদি বেগ দ্বারা গুণ দিলে আদি ভরবেগ পাই। তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দিলে এটাকে আমরা কি বলতে পারবো? ভরবেগের পরিবর্তন, এর মানে ডেল্টা ফি। ওই কারণে আমাদের অনেক সময় বলা হয় বলের ঘাত নিচের কোনটির সমতুল্য। ভাইয়া এই যে বলের ঘাত, বলের ঘাত সমান কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। অনেকবার পরীক্ষা এটা আসে, এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলবা পরিবর্তন। তাহলে আমাদের দেখি তোমরা বলো বলের ঘাত কিসের সমতুল্য? বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কিসের সমতুল্য? ভরবেগের পরিবর্তনের সমতুল্য। তাহলে বলের ঘাত সমান কি? বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা আমাদের কতবার যে পরীক্ষা আসছে হিসাব নেই। বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা আমরা বুঝছি কিনা বলো? এটা আমরা বুঝছি কিনা বলো? হ্যাঁ, তাহলে আমরা দেখো আসলে বলের ঘাত যে আমরা এতক্ষণ বলতেছি, বলের ঘাত এটা অ্যাকচুয়ালি আর কিছুই না। এই বলের ঘাতটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি? ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তন বলা যে কথা, ভরবেগের পরিবর্তন বলা যে কথা, বলের ঘাত বলাও সেম কথা। অ্যাকচুয়ালি আমরা সেটাই মিন করলাম যে আমাদের এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, বলের ঘাত যে কথা, ভরবেগের পরিবর্তন বলা সেম কথা। আবার অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে আমাদের বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা করো, তখন তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। আমরা বুঝছি কিনা বলো তো? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা?
ওকে, যদি বুঝে থাকি এবার তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দিই, যে প্র্যাকটিক্যাল আইডিয়া আমরা দিই যদি এখন, তাহলে একটু খেয়াল করো, তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দিই। এই বলের ঘাত মানে বলের ঘাতটা কোথায় কাজে লাগে? বলের ঘাত যে আমরা বলতেছি ভাই, বলের ঘাত যে বলতেছেন আপনি, এই যেটা কোথায় কাজে লাগে একটু খেয়াল করে দেখো। আমরা তো অলরেডি বললাম ভাইয়া, এই যে বলের ঘাত যে সমান হচ্ছে এফ ডেল্টা টি। এর মানে এক কথায় বলের ঘাতের মান কত হবে, এই বলের ঘাতের মান কত হবে সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এবং কতক্ষণ ধরে বলটা প্রযুক্ত হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমাদের বলের ঘাত মানেই তো ভরবেগের পরিবর্তন। তো আমাদের দেখা যায় কোনো একটা বস্তু, হ্যাঁ, আমাদের বস্তুর ক্ষেত্রে আদিবেগ এবং শেষ বেগ যদি সেম হয় তাহলে ভরবেগের পরিবর্তন তো ফিক্সড। আমার বস্তুর আদিবেগ এত, শেষ বেগ এত, ভরবেগ তো ফিক্সড, স্বাভাবিক হিসাব নিকাশ না? তাহলে একটু খেয়াল করো, মনে করো একজন ফিল্ডার, খুব ভালো করে খেয়াল করো, একজন ফিল্ডার ব্যাট দিয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে সে ছক্কা হাঁকাইতে গেল। তাহলে একটা বল আমাদের উপরে উঠে এদিকে আসতেছে, এদিকে আসার পর আরেকজন ফিল্ডার এই বলটাকে ধরার জন্য হাত পেতে দিল। এখন একটু খেয়াল করে দেখো, এই যে কত বেগে বলটা আসতেছিল, আদিবেগ ফিক্সড, এবং বলটা যখন হাত দিয়ে ধরে ফেলবে তখন কিন্তু বলটা স্থির হয়ে যাবে, এর মানে শেষ বেগও ফিক্সড। তাহলে আদিবেগ এবং শেষ বেগ যেহেতু ফিক্সড, এর মানে বলের ঘাতটাও কি ফিক্সড, আমাদের বলের ঘাতটাও কি ফিক্সড, স্বাভাবিক হিসাব। বলের ঘাত যে মানেই হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, তো তার আদিবেগ শেষ বেগ যদি সেম হয় এর মানে ভরবেগের পরিবর্তন আমাদের সেম। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যদি চিন্তা করে দেখি, আমাদের যখন ফিল্ডাররা ক্যাচ ধরে, তুমি একটু খেয়াল করে দেখছো, ফিল্ডারটা যখন ক্যাচ ধরার সময় তারা কিন্তু এই কাজটা করে, ছেলেদের অভিজ্ঞতা বেশি থাকার কথা, তোমরা নিজেরাও করার কথা। যখন ক্যাচ ধরতে যাও তোমরা, এই ক্যাচ ধরে কিন্তু কেউ এভাবে ধরে দাঁড়াই থাকে না, মানে ক্যাচ ধরলাম না, সবাই কি করে, ক্যাচটা আসলো এভাবে হাতটাকে একটু, মানে বলটা হাতের ভিতর ঢুকলে হাতটাকে একটু পিছনে নামাই দেয়। খেয়াল করে দেখিও, তুমি হাতটাকে এভাবে রেখে যদি তুমি ক্যাচ ধরো, যে পরিমাণ ব্যথা পাবা, এই যে হাতটাকে যদি আস্তে আস্তে তুমি রিটার্ন করো, মানে এক কথায় বল তোমার হাতে ঢুকলো, বলের সাথে সাথে তুমি হাতটাকে কি করলা, সরাই ফেললা, মানে একটু পিছনে সরাই ফেললা, তখন তুমি ব্যথা একটু কম পাবা। এবং তুমি ভালো করে খেয়াল করে দেখিও, বিভিন্ন খেলার মধ্যে ক্যাচ ধরার ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করে। কেন অ্যাপ্লাই করে ভাইয়া, কেন অ্যাপ্লাই করে? আসেন ভাইয়া, এখানে তো ভাই যে ফিক্সড, এখন বল যখন আপনার হাতে আসলো, বল কিন্তু একটা বল প্রয়োগ করবে। এখন ওই বলের ক্ষেত্রে আপনি যদি বলের ক্রিয়াকাল ডেল্টা টি যদি বাড়াই দিলে যেটা ঠিক রাখার জন্য এফ কি হবে, কমে যাবে না? কারণ আমরা তো জানি এই দুইটার গুণফলকে বলতেছি যে তো ফিক্সড, তাহলে এটা বাড়তেছে মানে এটা কমতেছে। আসলে আমার হাতের মধ্যে একটা বল প্রয়োগ করে, এখন আমার ওই বলটা যখন হাতের মধ্যে আসে, ধরে ফেললা, থামাই দিলা, এবার তুমি বলটা সহ তুমি হাতটাকে একটু পিছনে নামাইলা, এর মানে কি বলটা তোমার হাতের সংস্পর্শে কি থামার আগ পর্যন্ত বলটা তোমার হাতের সংস্পর্শে বেশিক্ষণ ছিল না? হ্যাঁ ভাইয়া, তাহলে তোমার যখন ডাইরেক্ট ধরে ফেললা তখন মনে করো 1 সেকেন্ড লাগলো, আর যখন তুমি হাতটাকে আরও পিছনে সরাইলা তখন মনে করো বলটা তোমার হাতের সংস্পর্শে ছিল হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যেখানে আগে এখানে 1 সেকেন্ড লাগতো সেখানে 5 সেকেন্ড লাগে, এটা যদি 5 হয়ে যায় এটা আমার কমে যাবে, এর মানে ব্যাটসম্যান আমাদের বোলার কি করবে, আঘাত কম পাবে। ওই কারণে আমার এই কাজটা করা হয়। তাহলে আমাদের এখানে কি হয়, এটা করলে হচ্ছে আমাদের এই ঘাত বল, এই অ্যাপটা তো আমার ঘাত বল, এই ঘাত বলটা কমে যায়, কমে যায় কে, ঘাত বল কমে, বলের ঘাত কমে না, ঘাত বল কমে, বলের ঘাত আর ঘাত বল সেম কথা না। এই বলটার নাম হচ্ছে ঘাত বল, আর আমাদের প্রসেসটার নাম হচ্ছে বলের ঘাত, যে মান হচ্ছে বলের ঘাত। তাহলে আমাদের সময় যদি আমরা বাড়াই দিই তাহলে বলের ঘাত কমে যায়, ওই কারণে আমাদের এই কাজটা করে। একই কারণে যারা ওই যে মনে করো ঘুষাঘুষি খেলে, তারাও দেখবা যখন একজন ঘুষি দেয় তখন আরেকজন কী করে, মাথাটাকে একটু এদিকে পাঠাই দেয়, ঘুষি কিন্তু লাগছে বাট মাথাটাকে একটু পিছনে লাগার কারণে তার হাতটা বেশিক্ষণ সংস্পর্শে ছিল, তাহলে ঘুষির ব্যথাটা একটু কম লাগে। এগুলো হচ্ছে সায়েন্সের বাস্তব এক্সাম্পল, এটা হচ্ছে বলের ঘাতের বাস্তব এক্সাম্পল। বুঝছি কিনা বলো, এটুকু আমরা বুঝছি কিনা বলো।
তানিশকে মুনতাহা, ঘাত বল আর বলের ঘাত কেউ জীবনেও না, বারবার একটা কথাই বলতেছি, আমাদের কোন একটা বস্তুর উপর বৃহৎ মানের বল ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করলাম, দিস ইজ, এই বলটাকেই বলতেছি ঘাত বল। এই দেখো, এই দেখো, এই যে মনে করো এটা ফেরেক, সিম্পল হিসাব নিকাশ, হাতুড়ি দ্বারা ফেরেকের উপর আঘাত করলাম, হাতুড়ি দ্বারা ফেরেকের উপর আঘাত করলে তুমি খুব বেশি মানের বল প্রয়োগ করছো অল্প সময় ধরে। এই যে বলটা তুমি প্রয়োগ করলা, এই অ্যাপটা হচ্ছে আমাদের ঘাত বল। এই অ্যাপটা কি? ঘাত বল। এই বলটা কতক্ষণ ধরে কার্যকর? ডেল্টা টি সময় ধরে। যদি সে ডেল্টা টি সময় ধরে কার্যকর থাকে, তাহলে ওই বল এবং সময়ের গুণফল, এটাকে আমরা বলতেছি বলের ঘাত। বলের ঘাত একই না, বলটাকে বলতেছি ঘাত বল, আর বলের সাথে তার ক্রিয়াকালের গুণফলটাকে আমরা বলতেছি বলের ঘাত। এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। বলটাকে বলতেছি আমরা ঘাত বল, যে বলটা প্রয়োগ করতেছি, আর ওই বলকে সময় দ্বারা গুণ করলে, মানে কতক্ষণ ধরে বলটা আমার কার্যকর ছিল, এই সময় দ্বারা গুণ করলে টোটাল জিনিসটাকে আমরা বলতেছি বলের ঘাত। এই দুইটা সেম ধরিও না, এই কনফিউশন অনেকের থাকে যে ভাই বলের ঘাত মনে ঘাত বল সেম না, সেম না। ঘাত বল এটা এক ধরনের বল, বলের ঘাত এটা বল না, এটা হচ্ছে বলের সাথে সময়ের গুণফল, এবং এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে আমরা যদিও এই টপিক রিলেটেড আমরা একটা ম্যাথ করাই দিই, হ্যাঁ সেটা মনে হয় বেটার হয়। আমরা এই খুবই সোজা এই টপিক রিলেটেড আমরা একটা ম্যাথ করাই দিই, তাহলে আমাদের একবারে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই টপিক রিলেটেড আমি একটা ম্যাথ করাই দিই, হ্যাঁ আমাদের বইতে একটা ম্যাথই আছে। দেখি আমরা ম্যাথটা করি। বলা হলো 1350 কেজি ভরের, 1350 কেজি ভরের একটি গাড়ি 80 কিলোমিটার, আমি একটু দ্রুত লিখতেছি, হ্যাঁ 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে, একটি দেয়ালকে আঘাত করে, আঘাতের পর 5 × 10⁻³ সেকেন্ড এ স্থির হয়। ক নাম্বার প্রশ্ন করা হলো, বা সৃজনশীলের মতো চিন্তা করতে পারে। গ নাম্বার, বলের ঘাত কত, বলের ঘাত কত। আর 4 নাম্বার প্রশ্ন হলো, সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো, তাহলে আসো, তোমাদেরকে বলা হলো কি, হ্যাঁ তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে বলা হলো 1350 কেজি ভরের একটি গাড়ি। হ্যাঁ আসো আমরা গাড়িটা আঁকি। তোমাদের মনে হয় উপরে লেখাটা দেখতে অনেকের একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের গাড়ি না, এই যে দেখো আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের একটা গাড়ি না, যেহেতু ধাক্কা লাগবে, দামি গাড়িকে ধাক্কা লাগাবো না, এটা ট্রাক দিয়ে ধাক্কা লাগাই, ধাক্কাটা যাতে বেশি ফিল হয়। ওকে, এই যে এটা হচ্ছে আমার সেই গাড়িটা, এই গাড়িটা আমার এই দিকে ধাক্কা দিবে। ওকে, এই দিকে আমাদের ধাক্কা দিবে, এই গাড়িটা আমার এই দিকে একটা দেওয়াল আছে, এই দিকে হচ্ছে আমার এটা দেওয়াল। তো তুমি এটাকে তো দেওয়াল মনে করবে না, ওই জন্য এটাকে আমি একটা বাসা বানাই দিই। একজনের মনে করো একটা হাই কোয়ালিফাইড একটা বাসা আছে, এটা বিল্ডিং মনে করো, হ্যাঁ এটা সনের ঘর না, আবার বিল্ডিং। এই গাড়িটা দেওয়ালকে ধাক্কা দিবে। তো বলা হলো 1350 কেজি ভরের একটি গাড়ি, এই গাড়ির যে ভরটা, এই ভরটা হচ্ছে 1350 কেজি, 1350 কেজি ভরের একটি গাড়ি
80 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায়, এর মানে সে যে চলতেছে তার আদি বেগটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই গাড়িটার যে আদি বেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এটাকে তোমরা ক্যালকুলেশন করে মিটার পার সেকেন্ডে নিবা। মিটার পার সেকেন্ডে নিলে আমাদের এখানে আমি দেখে দেখে করে দিচ্ছি 22.22 মিটার পার সেকেন্ড আসবে। বলা হলো চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করে। এই গাড়িটা কি করলো, একটা দেওয়ালকে ধুম করে ধাক্কা দিল, ধুম করে ধাক্কা দিল। এই যে ধাক্কা দিল, গাড়িটা কিন্তু এত বেগে চলতেছিল। ধাক্কা দেওয়ার আঘাতের পর এত সেকেন্ডে গাড়িটি স্থির হয়। তাহলে দেখো গাড়ি দেওয়ালকে খুব দ্রুত ধাক্কা দিল, দিস ইজ ঘাত বল। দেওয়ালকে একটা বল প্রয়োগ করলো, ঘাত বল, দিস ইজ কল্ড ঘাত বল। এই ঘাত বলটা কতক্ষণ সময় ধরে কার্যকর হয়েছে? স্বাভাবিক হিসাব, গাড়ির বেগ ছিল এত, গাড়িটা থামা পর্যন্ত যতক্ষণ সময় লাগছে, গাড়ির শেষ বেগ যেটা, এই শেষ বেগটা হচ্ছে 0। এখন আমাদের এই গাড়িটি স্থির হইতে কতক্ষণ সময় লাগছে ভাই? এতক্ষণ সময়। তাহলে ডেল্টা টি সমান হচ্ছে 5 × 10⁻³ সেকেন্ড। এবার বলা হলো বলের ঘাত কত। 1 নম্বর প্রশ্ন করা হলো বলের ঘাত কত। এখন একটু ভালো করে খেয়াল করো, আই রিপিট এগেইন, এত বড় একটি গাড়ি এত বেগে চলতেছে, সে একটা দেওয়ালকে ধাক্কা দিল, দেওয়ালকে ধাক্কা দিয়ে এত সেকেন্ডে থেমে গেল, সেই থামতে এতক্ষণ সময় লাগলো, এর মানে বলটা এতক্ষণ ধরে কার্যকর ছিল। এখন তোমাকে কোয়েশ্চেন করা হলো 3 নাম্বার কোয়েশ্চেন, বলের ঘাত কত। তাহলে বলের ঘাত মানে হচ্ছে জে। তোমাকে কোয়েশ্চেন করা হলো জে ইকুয়ালস টু কত। তো আমরা জানি জে ইকুয়ালস টু দুইটা সূত্র আছে। আমরা জানি জে ইকুয়ালস টু এফ ডেল্টা টি, আরেকটা সূত্র জানি জে ইকুয়ালস টু এম ইন্টু বি মাইনাস ইউ। এই দুইটা সূত্র আমরা জানি, কারণ হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ওইটা এই লাস্টের সূত্রটা, আর এটা হচ্ছে প্রথমটা। আমরা কোনটা ইউজ করব? এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি দুইটা এখানে ডেটার দিকে তাকায় দেখো, তুমি 1 নাম্বারটা ইউজ করবে না 2 নাম্বারটা ইউজ করবে, তোমরাই বলো। তোমাকে যে বের করতে হবে। আমার যে ডেটাগুলো দেওয়া আছে তুমি কোনটা ইউজ করো তুমি বলো, দেখি তোমরা কোনটা ইউজ করবা, কোনটা ইউজ করবা বলো তো। এক্স্যাক্টলি, হ্যাঁ 2 নাম্বারটা। কেন 2 নাম্বারটা ভাই? আমার এমও দেওয়া আছে, বিও দেওয়া আছে, ইউও দেওয়া আছে, তাহলে আমরা 2 নাম্বারটা ইউজ করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা বলতে পারি এম বি মাইনাস এম ইউ। তোমরা আবার দেখিও সরাসরি এটা লিখে দিও না, তোমরা লিখবা আমরা জানি, কারণ প্রকৃত ফর্মুলা তো এটা থেকে এটা আনতে হয়। তো আমাদের এখানে আমরা এভাবে লিখবো, আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন ডেল্টা ভি মানে এম বি মাইনাস এম ইউ, এ মানে এম ইন্টু বি মাইনাস ইউ। এবার মান বসাও, এম এর মান কত 1350, বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, মাইনাস ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 22.22। ক্যালকুলেশন করলে তুমি আনসার পাওয়া হচ্ছে -3 × 10⁴, -3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের জে এর মান। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা। বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কীভাবে? তো সিম্পল, তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। এম এর একক হচ্ছে আমাদের কি কেজি, আর ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। সর্বপ্রথম জানি 1 নম্বর করলে হবে না, 1 নম্বর করলে কখনো হবে না। তুমি এফ এর মান কি জানো না? তো এফ এর মান না জানলে তুমি এখান থেকে কীভাবে যে বের করবা? কারণ তুমি ডেল্টা টি জানো কিন্তু এফ এর মান জানো না, আর 2 নম্বরে তুমি বের করার জন্য সব কিছু জানো। বলো আমরা বুঝছি কিনা। আচ্ছা, এবার আসো, গাড়িটা দেওয়ালকে ধাক্কা দেওয়ার পর গাড়িটা স্থির হয়েছে কেন? কারণ গাড়ি দেওয়ালকে ধাক্কা দিলে দেওয়াল কিন্তু বসে থাকে না, দেওয়াল গাড়িটাকে স্থির করার জন্য গাড়ির উপর একটা ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার কারণে গাড়িটা আস্তে আস্তে স্থির হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে এই দেওয়াল যে গাড়ির উপর বল প্রয়োগ করলো, এটা তো কিছুক্ষণ সময় ধরে করছে। এখন এটা তো আমরা এক এক সময় বলটা এক এক রকম, আমাদেরকে গড় বল বের করতে হয়। যে বলটা আমরা ঘাত বল বের করি সেটা হচ্ছে গড় বল, অ্যাভারেজ। তাহলে আমাদের ওই বলা হলো সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করে, এক কথায় ঘাত বলটা বের করতে বলছে। তাহলে আমরা বের করি। অলরেডি আমি জে এর মান এখন জানি,
জে এর মান এখন আমি জানি, তাহলে আমাকে বের করতে হবে কার মান, এফ এর মান। তাহলে আমরা সিম্পল হিসাব এখান থেকে বলতে পারি ভাই আমরা জানি জে ইকুয়ালস টু এফ ডেল্টা টি, জে এর মান তো জানি 3 নম্বরে বের করছি, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে জে ডিভাইড বাই ডেল্টা টি, আনসার আসবে মাইনাস সামথিং। এটা দ্বারা মিন করতেছে আমাদের এই যে দেওয়াল গাড়িতে যে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করে কিন্তু তাকে থামিয়ে দিছে, বিপরীত দিক থেকে প্রয়োগ করছে, গাড়ি এদিকে বল প্রয়োগ করছে, দেওয়াল উল্টো দিকে করছে, এই উল্টো দিকে করার কারণে আমার এই অবস্থা হয়েছে, মানে আমাদের বলটা নেগেটিভ আসছে। বল আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? সিম্পল হিসাব নিকাশ শেষ, মানে এক কথা গাত বলটাই বের করছি, প্রথমটাতে বলের গাত বের করছি, সেকেন্ডটাতে গাত বলটা বের করছি। হ্যাঁ ইস্পা গড় বল আর ঘাত বলছে, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে 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 তুমি একসময় থেমে গেল, তো জিনিসটা হচ্ছে আসলে প্রত্যেকটা মোমেন্টে তো আমাদের সেম বল প্রয়োগ করা হচ্ছে না, তো আমরা এখানে যে বললাম এই পরিমাণ বল প্রয়োগ করছে, আসলে এই পরিমাণ বল প্রয়োগ করছে এতক্ষণ সময় ধরে, এক্স্যাক্টলি কোনো একটা মুহূর্তে কতটুকু আমি জানি না, তো আমরা যেটা বের করি আসলে এটা হচ্ছে সবগুলা মোমেন্টের অ্যাভারেজটা, আমরা যে ঘাত বল বলতেছি এটা ওই যে মোমেন্টের অ্যাভারেজটা আসলে। ওকে, তাহলে আমাদের এই টপিক শেষ, এবার হচ্ছে আমাদের নতুন টপিক সংঘর্ষ। এখন সংঘর্ষ আমাদের অনেক ধরনের হইতে পারে, গাড়ির মধ্যে গাড়ির সংঘর্ষ হইতে পারে, রাস্তার মধ্যে দিয়ে তুমি চলতে গেছো, এই চলার মুহূর্তে দেখতে পারো যে তুমি মনে করো তুমি সাপোজ এরকম হইতে পারে তুমি সানগ্লাস পরে রাস্তার মধ্যে এভাবে হাঁটতেছো, তুমি সানগ্লাস পরেও তুমি কিছু দেখতেছো না, তখন দেখা গেছে তুমি হাঁটতে 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 ওপস ধাক্কা খেয়ে পড়ে গেলাম, এরকম হইতে পারে না? যে কোনো ধরনের ধাক্কাকে আমরা বলতে পারি হচ্ছে সংঘর্ষ। তাহলে সংঘর্ষ মানে হচ্ছে কি ভাই, আমার ধাক্কা যখন আমরা স্বল্প সময়ের জন্য খাই, এটাকে আমরা সংঘর্ষ বলে যাই, অর্থাৎ হঠাৎ করে সাডেনলি কিছু হলে, সাডেনলি হয়ে গেলে ধাক্কা সংঘর্ষ, এই সাডেনলি কিছু একটা হচ্ছে, আমরা এখন সাডেনলি নিয়ে আসি। তাহলে আমাদের দেখো হঠাৎ করে দেখা গেল তুমি এভাবে হাঁটতেছো, হঠাৎ করে ধাক্কা খেয়ে গেলাম, এই দিস ইজ কল্ড সংঘর্ষ। ওই কারণে সানগ্লাস নিয়ে তোমরা হাঁটাহাঁটি রাস্তায় করবা না, কারণ সানগ্লাসটা নিয়ে তুমি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই, রাস্তাঘাটে সানগ্লাস নিয়ে হাঁটাহাঁটি করার দরকার নেই। তাহলে আসি আমরা এবার সামনের দিকে আগাইলে আমরা একটু খেয়াল করে দেখি, এবার সামনের দিকে যদি আমরা আগাই তাহলে আমরা যাব হচ্ছে আমাদের সংঘর্ষ নিয়ে। তো সংঘর্ষ জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তোমরা বুঝতেই পারতেছো আমাদের সংঘর্ষ জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো সংঘর্ষ কাকে বলে যদি আমরা বলি, প্রথমত আসি সংঘর্ষের ডেফিনিশনটা আমাদের লাগে, সংঘর্ষ এর ডেফিনিশন যেটা, সেই ডেফিনিশনটা আমাদের পরীক্ষার জন্য লাগে। তো তোমাদের বইতে আসলে আলাদা করে একটা ডেফিনিশন লেখা আছে, আমি তোমার বইয়ের ডেফিনিশনটাই বলে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দুটি বস্তু যদি একটি খুব বড় মানের বলে, দেখো দুইটি বস্তু যদি একটি খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে তাহলে তাকে সংঘর্ষ বলা হয়। তাহলে তাকে কি বলা হয়? সংঘর্ষ বলা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমাকে অলরেডি বলা হয়েছে সংঘর্ষ কি জিনিস ভাইয়া, দুটি বস্তু যদি, তাহলে সংঘর্ষের জন্য কয়টি বস্তু লাগবে? মাস্ট দুটি বস্তু লাগবে। সংঘর্ষে তুমি একটা বস্তু দিয়ে করতে পারবে না, দুইটা বস্তুই লাগবে। তাহলে দুইটি বস্তুর মধ্যে একটি খুব বড় মানের বলে, মানে একজন আরেকজনকে ধাক্কা দিল, মনে করে একজনের দিক থেকে আসতেছে, মনে করে এরকম দৌড়ায় আসতেছে, ধাক্কা খেয়ে গেলাম, একজন আরেকজনকে দিছে না, ধাক্কা দিছে। এই যে ধাক্কাটা দিল, এটা বড় মানের ধাক্কা, কিন্তু অল্প সময়ের জন্য দিল, এটাকে আমরা বলতেছি হচ্ছে সংঘর্ষ। তাহলে খুবই বড় মানের বল খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, তাহলে তাকে সংঘর্ষ বলা হয়। এই সংঘর্ষটা যদি অনেকক্ষণ ধরে হইতো, তখন দেখা যাইতো সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাইতো না।
আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, অ্যাক্সিডেন্টগুলোতে দেখবো আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যায় কেন? কারণ হচ্ছে ওই সংঘর্ষটা সাডেনলি অল্প সময়ের জন্য হয়েছে। আর আমরা দেখছি টাইম যত কম হয় ঘাত বল তত বেড়ে যায়, আর টাইম যত বেশি হয় ঘাত বল তত কমে যায়। ওই কারণে আমাদের সংঘর্ষের সময় যত কম লন্ডভন্ড তত বেশি। এবার আসি আমরা আমাদের মেইন কনসেপ্টে। আমরা আসি, তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের সংঘর্ষ কি আমরা তাহলে অলরেডি বুঝে গেলাম। এবার আসো আমাদের সংঘর্ষ বোঝার পর এবার তোমাকে যাইতে হবে সংঘর্ষের ক্লাসিফিকেশানে। তো আমি প্রথমে তোমাকে বলে রাখি সকল ধরনের সংঘর্ষ, এই লাইনটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সকল সংঘর্ষ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অথবা এভাবে বলতে পারি সকল সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। সকল সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে এবং মোট শক্তিটা অলওয়েজ সেম হবে, কারণ শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কিন্তু সকল সংঘর্ষে ভরবেগ যদি সংরক্ষিত থাকে, মোট শক্তিও সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সকল সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। এবার সেকেন্ড কথা হলো গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, ভাইয়া সংঘর্ষ মানেই হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে কি থাকবে না এটা আমি জানি না। কোন একটা সংঘর্ষ, এই সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এই দেখো আমি মোট শক্তি বলি না, কিন্তু গতিশক্তি বলছি। মোট শক্তি বললে সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা, গতিশক্তি তো আমাদের শুধু গতিশক্তি সংরক্ষণশীলতা। তাহলে গতিশক্তিটা সংঘর্ষের আগে এবং পরে সেম থাকতেও পারে, নাও থাকতে পারে। এই গতিশক্তি সেম থাকবে কি থাকবে না, সংরক্ষণশীল থাকবে কি থাকবে না, তার উপর ডিপেন্ড করে সংঘর্ষকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমার সংঘর্ষ দুই ধরনের, তবে সেই সংঘর্ষ দুই ধরনের হলেও প্রত্যেকটা সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত। এই জায়গায় অনেকে ভুল করে, ভরবেগ সংরক্ষিত, অনেক বইতেও ভুল আছে। ভরবেগ সংরক্ষিত থাকবে মাস্ট। গতিশক্তি সংরক্ষিত আছে কি নাই তার উপর ডিপেন্ড করে দুই প্রকার। তাহলে যদি আমার গতিশক্তি সংরক্ষিত থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষিত। আর গতিশক্তি সংরক্ষিত না থাকে তাকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষিত নয়। তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে সংঘর্ষের মেন বেসিকটা। আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একবার আলোচনা করব, অস্থিতিস্থাপক নিয়ে একবার আলোচনা করব। যদিও আমাদের অস্থিতিস্থাপক সেটা আমরা আগেই পড়ে আসছি, বাট জানতাম না সেটা অস্থিতিস্থাপক, আর স্থিতিস্থাপকটা আমাদেরকে একটু ডিসকাস করে পড়তে হবে। তো আমরা আগে এটা বলি যে এখানে আমাকে একটা জিনিস বলো, আমরা এতটুকু বুঝছি কিনা। তাহলে মেইন কথাটা কি ভাইয়া, সংঘর্ষ হচ্ছে যদি আমাদের দুইটি বস্তু পরস্পরকে অনেক বড় মানের বলে আঘাত করে, যেখানে সময়টা খুবই কম, তাকে আমরা বলি সংঘর্ষ। এবং সংঘর্ষের অন্যতম একটা মেইন কনসার্ন হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগের সিচুয়েশনস অ্যান্ড সংঘর্ষের পরের সিচুয়েশনস, এই দুইটাকে পৃথক করা যায়। মানে তুমি বুঝতেই পারতেছো না কোনটা আগে পরে, এরকম না। সংঘর্ষ মানে হচ্ছে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস কলিশনের বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন বোথ আর নট সেম, অ্যান্ড এই আগের এবং পরের অবস্থাকে আমরা বলতেছি সংঘর্ষের পূর্বে এবং পরে। এই পূর্বে এবং পরে ভরবেগ অলওয়েজ সেম থাকবে। মানে সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ, যেহেতু দুইটা বস্তু, সংঘর্ষের পূর্বে দুইটা বস্তু টোটাল ভরবেগ, আর সংঘর্ষের পরে দুইটা বস্তু টোটাল ভরবেগ সেম হবে। কিন্তু সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি দুইটা বস্তুর, আর সংঘর্ষের পরে দুইটা বস্তুর টোটাল গতিশক্তি সেম থাকতেও পারে, নাও থাকতে পারে। সেম থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করে সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদি সেম থাকে মানে ভরবেগ তো দুই জায়গায় সেম, গতিশক্তি যদি সেম থাকে মানে সংরক্ষিত থাকে, তখন তাকে বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি না থাকে তাকে বলি আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ।
ইসাক স্যারের বইতে একটা জিনিস লেখা দেখবা, একমাত্রিক সংঘর্ষ। একমাত্রিক মানে কি? ওয়ান ডাইমেনশন, একটা মাত্রা। মানে সংঘর্ষের ক্ষেত্রে যদি বস্তু একই একটা লাইন বরাবর থাকে, এই বরাবর একটা গাড়ি ধাক্কা দিল, আমরা যেগুলো পড়ি সবগুলো হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক হলে দেখা যাবে এই বরাবর ধাক্কা দেওয়ার পর গাড়ি অন্যদিকে চলে গেছে, তখন উপাংশ দিয়ে করতে হয়, সেটা আমাদের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে যা আছে সবই একমাত্রিক, মানে হচ্ছে একটা লাইন বরাবর সব কিছু থাকে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এই তোমরা নিজেদের মধ্যে কনভারসেশন বাদ দিয়ে আমার সাথে কনভারসেশন করো। আর রাস্তাঘাটে চলার ক্ষেত্রে তোমরা অবশ্যই সংঘর্ষের ব্যাপারটা মাথায় রাখবা, না হয় কোন দিক দিয়ে কোন ধরনের সংঘর্ষ বাধাই দেওয়া বলা যায় না। আমার এই জিনিসটা খুবই অকওয়ার্ড লাগে, বিশেষ করে যখন চকবাজার যাই না, চকবাজার গেলে তো মনে করো চকবাজার হচ্ছে অতিরিক্ত মানুষের ভিড়। মানে আমি হাঁটাচলা করার সময় খুবই সেফলি হাঁটাচলা করি। স্বাভাবিক জিনিসটা হচ্ছে আরেকজন, সে পুরুষ হোক মহিলা হোক, আমার গায়ের সাথে ধাক্কা লাগবে বা আমার গায়ের সাথে আঁচ লাগবে, জিনিসটা আমার কাছে যথেষ্ট অকওয়ার্ড লাগে। কেন লাগবে? ডিস্টেন্স মেনটেন করলে তো সমস্যা নেই। তো তখন দেখা যায় অনেককে দেখি মানে এদের কোনো হুঁশ নাই, মানে রাস্তা দিয়ে আরেকজনের সাথে কথা বলতে হাঁটতেছে, তো কার গায়ের সাথে ধাক্কা লেগে গেছে, কার গায়ের সাথে ধাক্কা লাগে, অকওয়ার্ড মোমেন্ট। মানে জিনিসটা কি হাবিজাবি ব্যবসা, মানে ওদের কোনো ফিলিংসই নাই, মানে এই যে ধাক্কা লাগছে ওদের কোনো সেন্সে নাই। বাট জিনিসগুলো উচিত না, আমাদের এগুলো দেখে শুনে চলা উচিত। মানে এই জিনিসটার ভুক্তভোগী আমি নিজে ভাই, এটা খুবই অকওয়ার্ড লাগে। একদিন দেখলাম কি, আমি হেঁটে যাচ্ছি একটু দ্রুত, একটা মেয়ে ধাক্কা খেয়ে চলে গেল। আর ভাই ধাক্কা খেয়ে চলে গেছে, আমি তাকাইলাম, আমি সরি বলতেছি, মানে আমার দোষ না, সে এমনভাবে হাঁটতেছে তার দোষ, তাও আমি সরি বললাম। কারণ স্বাভাবিক মানুষের সবসময় এটা বৈশিষ্ট্য হওয়া উচিত, তুমি আগে থেকে সরি বলা। হ্যাঁ ধাক্কা লাগছে, সেটা যে কারণে দোষ হইতে পারে, সরি। ওই মেয়ে দেখলাম তাকাইলেও না, চলে যাচ্ছে, মানে তার কোনো ফিলিংসই নেই। কী রে ভাব, এই ধরনের তো হওয়া উচিত না, দেখে শুনে চলাফেরা করাটা জরুরি। আর কিছু মানুষ থাকে যাদের স্বভাব চরিত্র খারাপ, তো আমরা আশা করব নৈতিকতা মেনে চলা সবার দায়িত্ব। জীবনে নৈতিক হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সফলতা। শিক্ষা তো অনেকে অর্জন করে, কিন্তু নৈতিক শিক্ষা সবাই অর্জন করতে পারে না, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এই নৈতিক শিক্ষার যতই না আসবে না, নৈতিক শিক্ষা যদি থাকতো তাহলে আমাদের বড় বড় মানুষরা খারাপ কাজ করতো না, শিক্ষিত মানুষরা খারাপ কাজ করতো না। তো এটা আর কি, নীতি জিনিসটা হচ্ছে আমাদের, নৈতিকতা জিনিসটা মন থেকে আসে, পরিবার থেকে আসে, শিক্ষক থেকে আসে। তো এই নৈতিকতা জিনিসগুলো আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলা জরুরি। যদি আমাদের নৈতিকতা জিনিসটা আমাদের সবার ভিতরে থাকতো, তাহলে দেখতে আমাদের দেশে আর ওই যে হ্যারাসমেন্টের ব্যাপারগুলো আসতো না। একটা ছেলে যেরকম মেয়ে যেরকম হ্যারাসমেন্ট হইতে পারে, একটা ছেলেও হ্যারাসমেন্ট হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট হচ্ছে এই হ্যারাসমেন্টগুলো আসতো না যদি আমাদের মনের ভিতর ওই সংকোচবোধটা কাজ করতো, যে আমি যে তার গায়ের সাথে আমার টাচ লাগলো, সেটা হয়ে যাক কোনো একটা কারণে, এটা তো উচিত না। তো এই জিনিসগুলো মানে রাস্তাঘাটে এই জিনিসগুলো এখন খুবই খুবই বেশি, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, আসলে অ্যাকচুয়ালি খুবই বিরক্ত লাগে। মানে যদিও আমরা পড়ানোর সময় একটু মজা করে বলতেছি, বাট মজা করে বললেও বাস্তবতায় কিন্তু তোমাকে নৈতিকতা মেনটেন করে চলাটা হচ্ছে জরুরি। আর নৈতিকতা না থাকলে হচ্ছে শিক্ষা টিক্ষা নিয়ে কোনো লাভ নাই। তুমি শিক্ষিত মানুষের হচ্ছে তোমার অনৈতিক কাজ করার স্কোপ বেশি থাকে, কারণ একজন শিক্ষিত মানুষের উপর মানুষের আস্থা সবচেয়ে বেশি থাকে, যার কারণে অনৈতিক করার মতো ক্যাপাবিলিটি তার বেশি, তার স্কোপ বেশি। কিন্তু সে যদি তার দিক থেকে নৈতিক না হয়, তখন দেখা যায় হচ্ছে দেশ ধ্বংসের মুখে ইজিলি চলে যাবে, এটাই স্বাভাবিক হিসাব নিকাশ। তো ওই কারণে হচ্ছে তোমার যারা মনে করো অশিক্ষিত, তাদের নৈতিক হওয়াটা যত বেশি জরুরি, শিক্ষিতদের এটা আরও বেশি জরুরি। কেন? কারণ তাদের স্কোপটা বেশি। আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে ফেরত যাই, এটা হচ্ছে রিয়েল লাইফের কারসাজি। এক একজনের চিন্তা ভাবনা ধ্যান ধারণা তো এক এক রকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই।
আর কোথাও যখন দেখবা অনৈতিকতা আসতেছে সেখানে অবশ্যই তোমাদের তার পিছনে কথা বলা দরকার, কথা বলা অবশ্যই জরুরি, যে অনৈতিকতাকে সহ্য করা আসলে উচিত না, তবে ভেবে চিন্তে করা উচিত আসলে। ওকে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এবার আসি আমরা পড়ব হচ্ছে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষ। এটার একটা বড় প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা এখন দেখাবো। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা একটু আমাকে আনসার দিবা। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ, এ নাম্বার কোয়েশ্চেন, ভরবেগ সংরক্ষিত থাকে অর থাকে না, কোনটা আনসার? আর বি দিয়ে গতিশক্তি সংরক্ষিত থাকে ওর থাকে না, সংরক্ষিত থাকে ওর থাকে না। তো বলো তোমরা একটু এ বি দিয়ে আনসার দিবা। এ থাকে থাকে না, বি থাকে থাকে না, একটু বলো দেখি আমাদের কোনটা একটু বলো। এ বাবা আনসার দাও। থাকে থাকে না, থাকে না থাকে, থাকে থাকে না, থাকে না থাকে, থাকে থাকে, থাকে থাকে না, থাকে না থাকে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ আমাদের এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে ভরবেগ তো সবার ক্ষেত্রে সংরক্ষিত থাকে, এটা থাকে না। আর গতিশক্তি সংরক্ষিত থাকতে পারে, নাও থাকতে পারে, যেহেতু আমরা স্থিতিস্থাপক পড়তেছি মানে গতিশক্তি সংরক্ষিত থাকে। যদি সংরক্ষিত না থাকে সেটা হচ্ছে আমার অস্থিতিস্থাপক হবে। তো আমরা যেহেতু স্থিতিস্থাপক পড়তেছি দুইটাই সংরক্ষিত। এবার আমরা সামনের দিকে আসি। তাহলে আমরা সামনের দিকে যদি আসি তাহলে আমাদের কি আসবে একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমে সিচুয়েশনটা পড়ি যে আমাদের কি হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে একটা আমাদের বস্তু আছে, এই বস্তুটার এখানকার একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m2। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m1। আমাদের m1 ভরের বস্তুটা এই দিকে যাচ্ছে একটা ব্যাগে, m2 ভরের বস্তুটা এই দিকে যাচ্ছে একটা ব্যাগে, মানে হচ্ছে এটা সংঘর্ষের আগের ঘটনা। হ্যাঁ, সংঘর্ষের আগে এরকম হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাইয়া সংঘর্ষের আগে এই অবস্থা। তাহলে এগুলো হচ্ছে আদি বেগ। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম বস্তুর আদি বেগ v1, এই বস্তুর আদি বেগ v2। তবে এটা যে আদি বেগ সেটা বোঝানোর জন্য আমরা এখানে দিব একটা আই মানে হচ্ছে ইনিশিয়াল। তাহলে আমাদের v1i দ্বারা আমরা কি বুঝতেছি? প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। v2i দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। আর সংঘর্ষের পরে মানে হচ্ছে ফাইনাল। সংঘর্ষের আগে হচ্ছে ইনিশিয়াল, সংঘর্ষের পর হচ্ছে ফাইনাল। তাহলে আমরা এটা দ্বারা অনেকে সিম্বলগুলোর মানে বুঝে না, ওই কারণে পরীক্ষা একটু এলোমেলো হয়ে যায়। তাহলে v1i মানে হচ্ছে প্রথম বস্তু যার ভর হচ্ছে m1, ওই বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। স্বভাবতই তুমি বুঝতেই পারতেছ, যদি v2i, এই v2i যদি আমাদের লেস দেন v1i হয়, সংঘর্ষ হবে কি হবে না তোমরাই বলো। এ, সংঘর্ষ হবে কি হবে না? বি নাম্বার হচ্ছে দুইটা সমান, v2i সমান v1i, সংঘর্ষ হবে কি হবে না? সি নাম্বার হচ্ছে v2i ইজ গ্রেটার দেন v1i, সংঘর্ষ হবে কি হবে না? সংঘর্ষ হবে কি হবে না? একটু বলো দেখি, এ বি সি কোনটার কি আনসার একটু বলো তো। সংঘর্ষ হবে কি হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখতেছি হচ্ছে v2i মানে হচ্ছে কি ভাইয়া, সেকেন্ড বস্তু, আমাদের দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুতে কম। তাহলে যে সামনে আছে তার বেগ বেশি, যে পিছনে আছে তার বেগ কম। তাহলে এই পিছনের বস্তুটা আগে ধাক্কা দিলে তো আগে ধরতে হবে, এর ধরারই কোনো চান্স নেই, কারণ সামনের বস্তুটা সামনেই আছে, সে আরও বেশি বেগে দ্রুত সামনের দিকে চলে যাবে। এর মানে এখানে সংঘর্ষ হবে না। এবার হচ্ছে দুইটার ব্যাগ সমান, তো ব্যাগ সমান হলে তারা বর্তমানে যে দূরত্ব মেনটেন করছে এই দূরত্ব মেনটেন করে তারা অলওয়েজ চলতে থাকবে, তাহলে এই ক্ষেত্রেও সংঘর্ষ হবে না।
তাহলে সংঘর্ষ হওয়ার একমাত্র এবং কেবলমাত্র আমাদের শর্ত হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ বেশি হইতে হবে, কারণ দ্বিতীয় বস্তুর বেগ বেশি হলে সে আস্তে আস্তে প্রথম বস্তুকে ধরে দিবে ধাক্কা, তাহলে আমাদের এক্ষেত্রে সংঘর্ষ হবে। তাহলে এটাই হচ্ছে আমার সংঘর্ষ হওয়ার শর্তটা, এই দুইটা ক্ষেত্রে সংঘর্ষ হবে না। বলো আমি এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা? এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার শর্ত। তো এখন ভালো কথা ভাইয়া, এরকম হলো, হওয়ার পর হচ্ছে এই দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে লিপ্ত হলো কিরকম? এই যে দুইটা বস্তু ভাইয়া, এই যে M1 বরের বস্তু আর M2 বরের বস্তু, এই দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। তাহলে সংঘর্ষে লিপ্ত হলো মানে কি, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে না, এই আমাদের একজন আরেকজনকে, একজন এইদিকে ধাক্কা দিচ্ছে, একজন এইদিকে ধাক্কা দিচ্ছে, মানে দ্যাট মিনস এখানে আমাদের কি হয়ে গেছে? সংঘর্ষ হয়ে গেছে। এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত, সংঘর্ষের মুহূর্ত। অ্যান্ড লাস্ট ওয়ান, এরপর জিনিসটা হয় কি, পিছনের বস্তুটা আমাদের এখান থেকে মনে করো, আমি মনে করো পিছনের বস্তু, আমার সামনের বস্তু আছে, তো আমি যাইয়ে মনে করো ওই বস্তু যাচ্ছে, আমি আস্তে আস্তে তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর কী হবে, সে আর দ্রুত যাওয়া শুরু করবে, আমি একটু স্লো আবার পিছন দিকে, মানে আবার দুইজন আগের মতো যাওয়া শুরু করবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে M2 বরের যে বস্তুটা, N2 বরের বস্তুটা, এটা হচ্ছে M2 বরের বস্তু, সে আবার নিজের মতো চলতে থাকবে, আর M1 বরের যে বস্তুটা, সে আবার নিজের মতো চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো M2 বরের বস্তুর ব্যাগ আগে যা ছিল বর্তমানে তা থাকবে না। M2 বরের বস্তুর ব্যাগ হচ্ছে B2, M1 বরের বস্তুর ব্যাগ হচ্ছে B1। তবে আমাদের M2 বরের বস্তু যেটা, ওই বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি ছিল এটা, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে এটা, কারণ সংঘর্ষের পরে, এটা হচ্ছে কি ভাই, সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে এই অবস্থা, এটারও প্রথম বস্তুর ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, প্রথম বস্তুর ভর M1, দ্বিতীয় বস্তুর ভর M2, প্রথম বস্তুর ব্যাগ হচ্ছে V1, দ্বিতীয় বস্তুর ব্যাগ V2, B1I মান হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, V2I মান হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, V2F মান হচ্ছে ফাইনাল ভেলোসিটি, B1F মান হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এটাই হচ্ছে আমার টোটাল সিচুয়েশান। সো তোমাকে তো সংঘর্ষের মুহূর্তে কি হয়েছে এটা নিয়ে কনসার্ন থাকতে হবে না, এটা নিয়ে তোমার কোনো কনসার্ন নাই। এখানে একজনে F1 বল প্রয়োগ করলো, আরেকজনে F2 বল প্রয়োগ করলো, আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া হলো, কিন্তু তোমার মেইন কনসার্নটা কি, বিফোর কলিশন, আফটার কলিশন, সংঘর্ষের আগে কি হলো, সংঘর্ষের পরে কি হলো, এই জিনিসটাই আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সংঘর্ষের আগে যদি তুমি চিন্তা করো, সংঘর্ষের আগে ভরবেগ বের করি, দুইটা বস্তুর ভরবেগ, তাহলে প্রথম বস্তুর ভর হচ্ছে M1, প্রথম বস্তুর বেগ হচ্ছে B1I, শেষ, প্রথম বস্তুর ভরবেগ, প্লাস দ্বিতীয় বস্তুর ভর M2, দ্বিতীয় বস্তুর বেগ B2I ইকুয়ালস টু প্রথম বস্তুর ভর M1 আমাদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে B1F, আর প্লাস M2 V2F। তাহলে এটা হচ্ছে আমার কি, ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, সংঘর্ষের আগে টোটাল ভরবেগ এবং সংঘর্ষের পরে টোটাল ভরবেগ সেম। তাহলে প্রথম বস্তুর আমাদের সংঘর্ষের আগে এই দুইটার গুণফল প্লাস এই দুইটার গুণফল, সংঘর্ষের পরে এই দুইটার গুণফল প্লাস এই দুইটার গুণফল, এই দুইটা আমার কি হবে, এক্স্যাক্টলি সেম। এবার আসবে গতিশক্তি, সংঘর্ষের আগে এটার গতিশক্তি কত হবে, আমরা গতিশক্তি সমান জানি, আমরা গতিশক্তি ই কে সমান কি জানি, তোমরা 9-10 থেকে জানো, হাফ mv², গতিশক্তি হাফ mv²। তাহলে আমরা বলতে পারি হচ্ছে হাফ m1 b1i² প্লাস হাফ m2 b2i² ইকুয়ালস টু হাফ m1 আমাদের b1f² প্লাস m2 v2f²। দেখো আমাদের গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি। আগে আমাকে বলো ভাইয়া আমরা এই দুইটা লাইন বুঝছি কিনা, এই দুটো লাইন বুঝছি কিনা, কেন লিখলাম, কারণ ভাইয়া এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভাইয়া আমাদের এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতিও খাটে, আমাদের গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিও খাটে। এখন এই দুইটা নীতি আমরা এখন খাটাচ্ছি, আমাকে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। আর এখন আমাদের প্রশ্ন হলো ভাইয়া আমাদের মেইন টার্গেট কি, আমাদের মেইন টার্গেট হলো ভাইয়া এই V1F ইকুয়ালস টু কত এবং V2F ইকুয়ালস টু কত, এর মানে সংঘর্ষের আগে বস্তু দুইটার ভর আমি জানি, সংঘর্ষের পরে তো ভর সেমই থাকবে, ভর সেম। এখন সংঘর্ষের আগে ব্যাগগুলো আমি জানি, সংঘর্ষের পরে ব্যাগগুলো কত, এই ব্যাগ দুইটা আমাকে বের করতে হবে, এই দুইটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো একটাও জানা থাকবে না, দুইটাই বের করতে হবে। এই দুইটা কিভাবে বের করব সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমার মেইন টার্গেট কি ভাইয়া, এখানে সিচুয়েশনটা কি ঘটতেছে না ঘটতেছে সেটা দেখাইলাম, আর আমাদের দুইটা ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা। আগে বলে আমরা এতটুকু বুঝছি কিনা।
হ্যাঁ তানিশকে মুনতাহা কোয়েশ্চেন করে ফেলো, কোয়েশ্চেন করে ফেলো। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তানিষ্টা মুনতাহা কোয়েশ্চেন আছে বলে কোয়েশ্চেন করো না এখনও? আচ্ছা, কোয়েশ্চেন করলে আমি ইনশাল্লাহ আনসার দিব। আমি তাহলে মুছে ফেলে আস্তে আস্তে। হ্যাঁ বিবি মরিয়ম, সংঘর্ষের পর কি এমনের ব্যাগ বাড়বে? দেখো, সংঘর্ষের পর কার ব্যাগ কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করলেই বুঝবো। ক্যালকুলেশন করার পর এমন হইতে পারে এটার ব্যাগ বাড়তেও পারে কমতেও পারে। যদি আমার সংঘর্ষের পর দেখা যায় ভাই আমাদের এমনের ব্যাগ যা আছে তাই আছে, M2 এর ব্যাগ বেড়ে গেছে, স্বাভাবিক হিসেবে হচ্ছে সংঘর্ষ আবার হবে। তো আমাদের জিনিসটা হচ্ছে এমন যে আমাদের সংঘর্ষ বারবার হচ্ছে কিনা, যে আমাদের এখান থেকে আমরা যে কাজটা করব, আমার মেন কাজই হচ্ছে এই ব্যাগটা বের করা। ব্যাগ বের করলে তখন না তুমি বুঝতে পারবা ব্যাগ কি বেশি হয়েছে না কম হয়েছে। এরকম না যে ভাইয়া এটা বেশি হবে, না, যে কোনো কিছু হইতে পারে, আমরা দেখব বেশি হইতে পারে কম হইতে পারে হোয়াট এভার। বাট আমার মেন কনসার্ন হচ্ছে ভাইয়া আমাদের কি হবে সেটা আমরা অ্যানালাইসিস করা, যে আমরা একটা ফর্মুলা বের করব এই B1 অ্যাপ বের করা এবং B2 অ্যাপ বের করার জন্য, দুইটার জন্য দুইটা ফর্মুলা বের করব, সেই দুইটা ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট ম্যাথ করতে পারবো। ABC দুইটা তিনটে আবার বলতেছিল। হ্যাঁ দেখো, এখানে হচ্ছে সংঘর্ষ মানে কি দুইটা বস্তুর মধ্যে ধাক্কা লাগতে হবে। এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, গাড়ি দুইটা এভাবে চলতেছে। দেখো গাড়ি দুইটা এভাবে চলতেছে। এখন দেখো গাড়ি দুইটা যখন এভাবে চলতেছে, দুজনের ব্যাগ যদি সেম হয় তারা অলওয়েজ সেম ডিস্টেন্স মেনটেন করে সামনের দিকে আগাবে, সংঘর্ষ হওয়ার চান্স নাই। এবার যদি পিছনের গাড়ির ব্যাগ কম, সামনের গাড়ির ব্যাগ বেশি, সামনের গাড়ি দ্রুত যাবে, পিছনের গাড়ি স্লো যাবে, মানে তাদের মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে, সংঘর্ষ হওয়ার চান্স নাই। তাহলে সংঘর্ষ হওয়ার কেবলমাত্র শর্ত হচ্ছে পিছনের গাড়ি যেটা তার ব্যাগ বেশি হইতে হবে, সামনেরটার তুলনায় পিছনেরটা বেশি, দাম সংঘর্ষ লেগে গেছে। তাই ওইটাই হচ্ছে আমাদের শর্তটা, যে আমাদের পিছনের গাড়ির ব্যাগ বেশি, সামনের গাড়ির ব্যাগ কম, তখন হচ্ছে আমার সংঘর্ষ হবে, অন্য ক্ষেত্রে সংঘর্ষ হবে না। আচ্ছা, এই M2 কি বিপরীত দিকে যাবে? দেখো M2 বিপরীত দিকে যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে এই B2F এর মানের উপর। আমরা দেখবো একটু পরে। B2F এর মান যদি পজিটিভ হয় তাহলে সে যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে, মান যদি নেগেটিভ আসে দ্যাট মিনস সে ওই দিকে যাবে না, উল্টা দিকে যাবে, স্বাভাবিক হিসাব নিকাশ। কারণ আমরা এই দিকটাকে পজিটিভ ধরে ম্যাথ করতেছি। এখন ম্যাথ করার পর যদি আমি দেখি B2F এর মান নেগেটিভ আসলো, তুমি ক্যালকুলেশন করার পরই তো বুঝবা নেগেটিভ আসা মানে হচ্ছে সে উল্টা দিকে চলে গেছে, আর পজিটিভ আসার মানে হচ্ছে সে এদিকে গেছে। একইভাবে সংঘর্ষ কি খালি এভাবে হইতে পারে? এভাবে হইতে পারে না। একটা গাড়ি এদিক থেকে আসতেছে আর একটা এদিক থেকে আসতেছে, হোয়াট এভার, যে কোনো দিকে। তো স্বাভাবিক আমার এটা যদি আমার এদিকে যাইতো তখন আমি এই ব্যাগটাকে ঋণাত্মক মান ইউজ করতাম। কেন? কারণ আমরা এই দিকটাকে অলওয়েজ ধনাত্মক ধরে ক্যালকুলেশন করতেছি। আমরা তো এটা হচ্ছে জেনারেল ডিসকাশন করতেছি, এরপরে যে কোনো ক্যালকুলেশন আসতে পারে। ওকে, এবার আমরা সামনের দিকে আগে একটু, আমি পুরো সিচুয়েশনটা আসলে আমার জায়গা হবে না, তো ওই কারণে আমি আগে সিচুয়েশন বুঝিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেশন করি। এই দুইটা লাইন উপরে আমি আবার লিখবো, এই দুইটা লাইন, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতা। এই দুইটা লাইন আমি উপরে আবার লিখতেছি, একটু খেয়াল করে দেখো। তাহলে দেখো ভরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর আদি বেগ B1 ইনিশিয়াল প্লাস দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর বেগ তবে আদি ইকুয়ালস টু প্রথম বস্তুর শেষ বেগ M1 B1 ফাইনাল প্লাস দ্বিতীয় বস্তুর শেষ বেগ M2 B2 ফাইনাল। একটা হচ্ছে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এই ভরবেগের সংরক্ষণশীলতা থেকে একটু খেয়াল করে দেখো তো, আমি একটা কাজ করি ভাইয়া, M1 আমার এখানেও আছে, M1 আমার এখানেও আছে,
M2 আমার এখানেও আছে, M2 আমার এখানেও আছে। আমি M1 ওয়ালা সবগুলোকে এক পাশে নিয়ে যাই, M2 ওয়ালা সবগুলোকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে হবে কি আমাদের M1 কমন নিতে পারবো। তাহলে আমি কি করব ভাইয়া, এই অংশটাকে এটাকে এই পাশে নিয়ে আসব আর এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে ডাইরেক্ট সরাসরি আমি কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে কী হয় দেখো, না ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। M1 ইন্টু এই যে B1I মাইনাস এই যে এটা B1F ইকুয়ালস টু M2 ইন্টু B2F মাইনাস V2I। এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে আমি এই জিনিসটা পাইলাম। এবার আসো আমাদের নেক্সট গতিশক্তির সংরক্ষণশীলতা। গতিশক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা বলতে পারি হাফ M1 V1 স্কোয়ার প্লাস B1I প্লাস হাফ M2 V2I স্কোয়ার equals to half M1 V1F স্কোয়ার প্লাস হাফ M2 V2F স্কোয়ার। মানে প্রথম বস্তুর ভরবেগ গতিশক্তি প্লাস দ্বিতীয় বস্তুর গতিশক্তি আদি অবস্থায় সংঘর্ষের আগে সমান সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি প্লাস সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর গতিশক্তি। এবার আসো উভয় পাশ থেকে একটা জিনিস খেয়াল করে দেখছো, এই হাফ জিনিসটা সব জায়গায় আছে, হাফ এই হাফ জিনিসটা 1/2 সব জায়গায় আছে। ডানে বামে থেকে কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা কী পাচ্ছি M1 B1I স্কোয়ার প্লাস M2 V2I স্কোয়ার ইকুয়ালস টু M1 B1F স্কোয়ার প্লাস M2 V2F স্কোয়ার। আবার আগের মতো এখানে আমার M1 আছে, এখানে M1 আছে, দুইটাকে এক পাশে আনবো। এখানে M2 আছে, এখানে M2 আছে, দুইটাকে এক পাশে আনবো। তাহলে আনলে কি হয় দেখো, M1 ইন্টু B1I স্কোয়ার মাইনাস B1F স্কোয়ার ইকুয়ালস টু M2 ইন্টু V2F স্কোয়ার মাইনাস V2I স্কোয়ার। এবার একটু খেয়াল করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা সূত্র করব কেন, সূত্র করলে হচ্ছে আমার ওই যে 1 নম্বর ইকুয়েশনের সাথে প্রায় মিলে যাবে। তাহলে আমরা সূত্র করব M1 ইন্টু ভাইয়া A প্লাস B ইন্টু A মাইনাস B, তাহলে B1I প্লাস B1F ওকে ইন্টু B2I সরি B1I মাইনাস B1F ইকুয়ালস টু M2 ইন্টু A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র B2F প্লাস B2I ইন্টু B2F মাইনাস V2I অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। আগে বলো আমরা একটু বুঝছি কিনা, সিম্পল ক্যালকুলেশন। আমি গতিশক্তির সংরক্ষণশীলতা করলাম, ভরবেগের সংরক্ষণশীলতা করলাম। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমি এমকে এক পাশে আনলাম, এক পাশে এনে কমন নিলাম, আর একইভাবে আমাদের এখানেও সেম কাজটা আমরা করলাম। করার পর আমরা এই দুইটা লাইন পাইলাম। বলো আমরা আগে এতটুকু বুঝছি কিনা আমাকে সেটা বলো, কারণ আমি বারবার মুছে ফেলবো। এখানে তুমি যদি পরে আমাকে আবার রিপিট করতে বলো, আমি আর রিপিট করতে আসলে পারবো না সত্যি কথা, কারণ আমরা এখানে বড় ক্যালকুলেশন তো আমরা মুছে করতে হবে, না হয়তো বোর্ডে জায়গা হবে না। তো আমি এখন এতটুকু যদি বুঝে থাকো, এই দুইটা লাইন রেখে বাকি সব মুছে ফেলবো, ওই কারণে বলতেছি। এগুলো একটু একবারে বুঝে নিতে হবে। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ আমরা বুঝলে আমি দেখো এই জাস্ট এই দুইটা লাইন আবার উপরে লিখতেছি, আমার জায়গা কম তো ওই কারণে। তাহলে আমি এই প্রথম লাইনটা লিখতেছি, দেখো M1 V1I minus V1F equals to M2 B2F minus V2I। এটা ছিল আমাদের কি ইকুয়েশন নাম্বার 1। সেই ইকুয়েশন নাম্বার 1টা লিখলাম। এবার হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 2টা লিখি, এটা মুছে ফেলি। ইকুয়েশন নাম্বার 2টা লিখে রাখি উপরে, এই যে লিখে রাখি M1 B1I plus V1F into B1I minus V2F equals to M2 into V2F plus B2I into V2F minus V2I. This is our equation number 2. তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের মেইন কনসার্ন হচ্ছে ভাইয়া এখান থেকে যত বেশি চলক কমানো যায়, হ্যাঁ যত বেশি চলক কমাইয়ে ইজি ফরম্যাটে আনা যায়। কারণ আমার মেইন টার্গেট কি খেয়াল করো, আমার টার্গেট হচ্ছে ভাইয়া B1F
এবং v2f এর মান বের করা, প্রথম বস্তুর ফাইনাল ভেলোসিটি দ্বিতীয় বস্তুর ফাইনাল ভেলোসিটি বের করা। এখন তোমরা নিজেরা চিন্তা করো 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের মধ্যে কি করলে অনেক কিছু চলে যাবে, কি করলে অনেক কিছু চলে যাবে, তোমরা নিজেরা চিন্তা করো কি করলে অনেকগুলো রাশি বাদ হয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের মধ্যে কি করলে অনেকগুলো রাশি বাদ হয়ে যাবে, কি করলে অনেকগুলো রাশি বাদ হয়ে যাবে? উত্তর হচ্ছে ভাগ করলে। আমি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ দিলাম, তাহলে কি হবে দেখো, এটা এটা সেম, এটা এটা সেম, ভাগ করলে কাটাকাটি যাবে। এভাবে আমাদের কাটাকাটি দিয়ে আমরা কি পাবো, b1 সরি আমাদের b1i প্লাস v1f ইকুয়ালস টু v2f প্লাস v2i। এতটুকু পাইছি, এতটুকু আমরা বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা? যে ভাইয়া আমরা ভাগ করার পর এটা পাইছি, এই লাইনটা আমরা বুঝছি কিনা বলো, ভাগ করার পর এটা পাইছি। এবং এখানে যে আমরা কাজগুলো করতেছি, এই কাজগুলো করার সময় কিন্তু আমি গতিশক্তি সংরক্ষিত রাখছি, আবার ভরবেগে সংরক্ষিত রাখছি। এর মানে এই কাজগুলো শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে আসো, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, এটা প্রথম বস্তুর ইনিশিয়াল এক পাশে আনি, এটাও ইনিশিয়াল এটাও ইনিশিয়াল। দেখো খুব সুন্দর ছোট্ট একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটা হচ্ছে b1 ইনিশিয়াল মাইনাস b2 ইনিশিয়াল ইকুয়ালস টু b2 ফাইনাল মাইনাস v1 ফাইনাল। এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। একটু ভালো করে খেয়াল করে দেখি, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ। এবং আমাদের হচ্ছে এই জিনিসটা বলা হয়, এই জিনিসটা হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যদি এটা প্রমাণের মাঝখানে, খেয়াল করছো আমরা কিন্তু প্রমাণ পুরোটা এখনো শেষ করি নাই, প্রমাণের মাঝখানে এই লাইনটা পাইছি। সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ সমান থাকে। কোথায়? স্থিতিস্থাপক সংঘর্ষে। এর মানে সংঘর্ষের আগে তারা যে হারে কাছাকাছি আসে, সংঘর্ষের পরে তারা সে হারে দূরে সরে যায়। সংঘর্ষের আগে তারা যে হারে কাছাকাছি আসে, কারণ কাছাকাছি না আসলে সংঘর্ষ হয় না, সংঘর্ষের পরে তারা সে হারে দূরে সরে যায়। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পর তারা দূরে সরে যায়। তাহলে আমাদের দেখা যায় সংঘর্ষের আগে যে হারে তারা কাছাকাছি আসছিল, যত দ্রুত কাছাকাছি আসছিল, ঠিক সেম হারে সে এবার দূরে সরে যায় সংঘর্ষের পরে। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তগুলা। কীভাবে বুঝলাম খেয়াল করো, এখানে হচ্ছে দেখো v1i আগে আর এখানে v2টা আগে, সো দুইটা উল্টা ঘটনা। সংঘর্ষের আগে তারা যে হারে কাছে আসে, সংঘর্ষের পরে তারা সেম হারে দূরে সরে যায়। এটা হচ্ছে আমাদের এখানকার কাহিনীটা। ওকে, এটুকু আমরা বুঝছি, মানে এটা হচ্ছে আমাদের মাঝখানে লাইনটা বলা লাগছিল আর কি। এবার আসো, বাকি কাজ খুবই ইজি। ইজি জিনিসটা কি আমি তোমাকে বলি। তুমি তো অলরেডি একটা ইকুয়েশন জানো, তাই না? এই যে উপরের প্রথম ইকুয়েশন, সেটা হচ্ছে কি, m1 b1i মাইনাস v1f ইকুয়ালস টু m2 b2f মাইনাস v2i। আসল কথা হচ্ছে কি জানো, তোমার এখানে m1 m2 এর মান জানা থাকবে, কিন্তু এই b1i v1f v2f v2i ইনিশিয়ালটা তোমার জানা, ফাইনাল আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে b1f আর একটা হচ্ছে b2f। আচ্ছা তুমি বলো, এই ইকুয়েশনের মধ্যে যদি b1 এর মান বসাই দিই, b1f এর মান বসাই দিই, b2f পেয়ে যাব না? একইভাবে এই ইকুয়েশনে যদি আমি b2f এর মান বসাই দিই, b1f পেয়ে যাব না? জি ভাইয়া, আসলে এটাই কথা, যে আমার এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে ভাই, এখান থেকে তোমাকে b1f বের করতে হবে। তো তুমি এই লাইনটা থেকে বলতে পারো না b1f ইকুয়ালস টু কত হয়? b1f ইকুয়ালস টু আমার কত হয়? v2f প্লাস v2i মাইনাস v1i।
একইভাবে যদি আমরা বলি বি টু এফ এর মান কত, বি টু এফ যদি আমরা বের করি, বি টু এফ সমান বি ওয়ান আই প্লাস ভি ওয়ান এফ মাইনাস ভি টু আই, এভাবে বলা যায় না? যায়। এখন তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে এই বি ওয়ানের মানটা কত, এটা না, এই মানটাকে যাইয়া এখানে বসাইয়া দাও। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বি টু এফ এর মান পেয়ে যাবা, একটা ইকুয়েশন পেয়ে যাবা। ক্যালকুলেশন তোমাদের হোমওয়ার্ক থাকবে, ক্যালকুলেশন তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ জাস্ট মানটা দিলে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে বি টু এফ এর মান বের করবা। একইভাবে এই বি টু এফ এর মান, এটা এই জিনিসটা যদি তুমি এই জায়গায় বসাই দাও, ক্যালকুলেশন করলে তুমি বি ওয়ান এফ এর মান পেয়ে যাবা। সেখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো। যে দুইটা ফর্মুলা পাবো সেই দুইটা ফর্মুলা আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ পরীক্ষায় তোমাকে এই প্রমাণটা করতে বলবে না, পরীক্ষায় তোমাকে ফর্মুলাগুলো ব্যবহার করে ম্যাথ করতে বলবে, মানে সরাসরি তুমি ফর্মুলা ব্যবহার করতে পারবা। সেই দুইটা ফর্মুলা কি কি আমি একটু বলে দিই। ফর্মুলা দুইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার ফর্মুলা, একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি এখান থেকে ক্যালকুলেশন করে বি ওয়ান এফ বের করলে এই ফর্মুলা পাবা, বি টু এফ বের করলে এই ফর্মুলা পাবা। এই দুটো হচ্ছে ফর্মুলা। আমি এখন তোমাকে ফর্মুলাগুলো কীভাবে ইউজ করবো সেটা দেখা দিচ্ছি। আগে বলো যে আমাদের এটা বুঝছি কিনা, কীভাবে প্রমাণ আসবে। তাহলে দেখো, প্রমাণটা একটু লেন্দি প্রমাণ। তো আমরা কি করলাম, প্রথমে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, আমি গতিশক্তি সংরক্ষণশীলতা নীতিও জানি, আমরা আমাদের ভরবেগের সংরক্ষণশীল, গতিশক্তিও সংরক্ষণশীল। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে এটা পাইলাম, গতিশক্তি থেকে এটা পাইলাম, এটাকে এটা দ্বারা ভাগ করে এটা পাইলাম। এখান থেকে বি ওয়ান এফ বের করলাম, বি টু এফ বের করলাম, সেটা আমরা এখানে বসাই দিলাম। এটা আসছে এখান থেকে এটা, তাহলে আমরা এখানে এটা বসাইলে এটা পাবো, এটা বসাইলে এটা পাবো, শেষ। প্রমাণটা জাস্ট একবার প্র্যাকটিস করবা, প্রমাণটা তোমার সুবিধার জন্য, কীভাবে আসছে সেটা জানার জন্য। আর হচ্ছে আমাদের ফাইনালি আমরা দুইটা ফর্মুলা মুখস্থ করে রাখবো। এই দুটো ফর্মুলা মুখস্থ করে রাখবো, কারণ ফর্মুলা মুখস্থ সাথে ম্যাথ করতে পারবে না। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখলে সেখান থেকে তুমি ম্যাথ করতে পারবা। ওকে, তাহলে আমরা ফর্মুলাগুলার ইউজিং না দেখালে তো আসলে আমাদের করা যায় না। আমি একটা ম্যাথ দেখাই দিব, তারপর যে তোমাদের ছুটি দিয়ে দিব। আর যদি আজকে সংঘর্ষ শেষ করানোর কথা ছিল, বাট অল্প একটু বাকি রয়ে গেছে। যদিও বাকিটা হচ্ছে খুব বেশি বাকি না, তাও আমাদের একটু বেশি কথা বলতে হবে, কারণ এখান থেকে হচ্ছে ক্রিটিক্যাল কোয়েশ্চেন বেশি হয়। সো ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো করার আগে আমরা এটা ম্যাথ করাই দিই। আজকে ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আজকে করবো না, আগামী ক্লাসে করব। তো আগামী ক্লাসে করলে আগামী ক্লাসে আমরা ঘর্ষণের বেসিকটাও পড়াই ফেলবো, এরপরে এক ক্লাসে ঘর্ষণের ম্যাথগুলো করাই দিয়ে শেষ করে দিব। কারণ ঘর্ষণের ম্যাথ তোমাদের বইতে সুন্দরভাবে নাই, ওটা আমাকে এক্সট্রা করে করাই দিতে হবে, না হয় পরীক্ষায় ঝামেলায় পড়বা। ঘর্ষণটা মোস্ট ইম্পর্টেন্ট। তো বেসিক আগামী ক্লাসে বলবো, আর ঘর্ষণের হচ্ছে ম্যাথগুলো করাবো হচ্ছে পরের ক্লাসে। দ্যাট মিনস আমরা আজকে কী বার, সোমবার না? সোমবার, আজকে সোমবার, তাহলে বুধবারে যদি আমরা এটা করাই, শনিবারে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি প্রত্যেকটা টপিক্সের সাথে সাথে ম্যাথ করে ফেলতে, যার কারণে আমাদের শনিবারে ইনশাল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো একটু আর অল্প একটু ওয়েট করতে, 5 মিনিট ওয়েট করতে হবে। আমরা সূত্রটা বুঝাই দিই, দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তী চলে যাব, আমরা ম্যাথ করে দিব একটা। তো ফর্মুলাটা আমি উপরে বড় করে লিখে দিই, দুইটা ফর্মুলা। V1F ইকুয়ালস টু হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V1I প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V2I। আর V2F ইকুয়ালস টু হচ্ছে 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V1F প্লাস M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V2I। তো তুমি দেখো এখানে একটু খেয়াল করো,
তুমি এটা মানে হচ্ছে v1 মানে প্রথম বস্তুর ভেলোসিটি, কোনটা ভেলোসিটি? ফাইনাল ভেলোসিটি। আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ফাইনাল ভেলোসিটি। কি কি লাগে? m1 m2 লাগে। m1 মানে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। তুমি কোনটাকে প্রথম দ্বিতীয় ধরতেছো সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো v1 i মানে হচ্ছে প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, v2 i মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটিটা। হ্যাঁ, এখানে আই হবে, এটা অ্যাপ কেন আমি চিন্তা করতেছি, অ্যাপ কেন আসবে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমাদের এখানে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি জানা থাকলে ফাইনাল ভেলোসিটি খুবই ইজিলি বের করা যায়। দুইটা ইনিশিয়াল ভেলোসিটি জানা থাকতে হয়, m1 m2 জানা থাকতে হয়। m1 m2 এর কনফিগারেশনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে রাখবা। এখন আমরা এটা ম্যাথ করি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের খুব একটা ঝামেলার জিনিসটা তো আমি একটু মনে রাখার টেকনিক বলে দিই তোমাদেরকে। মনে করো v1 অ্যাপ বের করবা, তো তুমি এই যে দেখো এই v1i প্লাস v2i, এটা তো বুঝছো প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। v2 অ্যাপ বের করবা, তাও সেম, প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি প্লাস দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। এবার হচ্ছে তোমার কি দেখো, যাদের মনে থাকে না তাদের জন্য নিচে প্রত্যেকটার m1 প্লাস m2 মানে দুইটা বস্তুর ভরের যোগফল। এবার তোমারে মনে রাখতে হবে কিভাবে, দেখো তুমি যখন প্রথম বস্তুটা বের করবা তখন এখানে ভালো করে খেয়াল করো যেগুলো পরিবর্তন। তুমি যখন প্রথম বস্তুটা বের করবা এখানে হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরটা দ্বিগুণ, আর তুমি যখন দ্বিতীয় বস্তুটা বের করবা তখন এখানে হচ্ছে প্রথম বস্তুর ভর হচ্ছে দ্বিগুণ। মানে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়তে দ্বিতীয় বস্তুর ভর দ্বিগুণ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটাতে প্রথম বস্তুর ভর দ্বিগুণ। মনে থাকবে না? প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় অংশে দ্বিতীয় বস্তুর ভর দ্বিগুণ, আর দ্বিতীয়টার মধ্যে প্রথম অংশে প্রথম বস্তুর ভর দ্বিগুণ। মনে থাকবে না? এবার আসো আর বাকি আছে কি? ভরের বিয়োগফল। প্রথমটার ক্ষেত্রে প্রথম ভর মাইনাস দ্বিতীয় ভর, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় ভর মাইনাস প্রথম ভর। শেষ। মনে থাকবে না? এবার মনে থাকবে কিনা বলো? বলো আমরা বুঝছি কিনা না আসলে জিনিসটা হচ্ছে এমন, ওই জন্য আমি বলি একটু টেকনিক্যাল হও। সায়েন্সের স্টুডেন্ট টেকনিক্যাল হইতে হবে, মানে এই সূত্রটা তুমি ডাইরেক্ট মুখস্থ করলে একটু কষ্ট হয়ে যাবে। সো কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, টেকনিক্যালি মুখস্থ করো। তাহলে আমার দেখো এবার আশা করি আমরা কয়েকবার যদি আমরা চেষ্টা করি না এই কনসেপ্টে মনে থাকবে আশা করি। যে ভাইয়া ভগ্নাংশ প্রথম বস্তুর ইনিশিয়াল, ভগ্নাংশ দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল। শেষ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া সিম্পল হচ্ছে দুইটার m1 প্লাস m2 করবো। এবার হচ্ছে মনে রাখার টেকনিক, প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় অংশে দ্বিতীয়টার ভর দ্বিগুণ, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম অংশে প্রথমটার ব্যাগ দ্বিগুণ। শেষ। এবার হচ্ছে প্রথমটার ক্ষেত্রে বাকি অংশ যেটা এটা থাকবে সেক্ষেত্রে বরের বিয়োগফল। প্রথমটার ক্ষেত্রে প্রথম বর বিয়োগ মাইনাস দ্বিতীয় বর, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় বর মাইনাস প্রথম বর। এবার কেন মনে থাকবে না? এবার আসলে আমরা মুখস্থ রাখবে না। হ্যাঁ, একটু টেকনিক্যাল না হলে দুনিয়া চলে না আসলে না। ওকে, আমরা এটা সামনের দিকে আগাই। আসলে আমি চাচ্ছি না তোমাদেরকে একটা সিঙ্গেল ওয়ার্ডও বাদ দিতে, কারণ হচ্ছে আমার এই লেকচার থেকেই তুমি মেডিকেলের মেডিকেল পরীক্ষা দিতে হবে, এই লেকচার থেকেই তোমাকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে হবে, এই লেকচার থেকে এসএসসি পরীক্ষা দিতে হবে, এই লেকচার থেকে ভার্সিটি পরীক্ষা দিতে হবে। ইন্টারমিডিয়েট টাইমটা হচ্ছে অনেক বড় একটা টাইম, যে মোটামুটি 2 ইয়ার্স তুমি টাইম পাচ্ছ, বাট অ্যাডমিশন টাইমে তুমি এত টাইম পাবা না। তো আমার দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে যদি তোমাকে আমি ভিত্তিটা দাঁড় করাতে না পারি, অ্যাডমিশনের চান্স ভেঙে পড়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় হচ্ছে চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাই, তারা সবাই মনে করতো তারা তো খুব ভালো পারে, হ্যাঁ ভালো পারে এবং ইন্টারেও ভালো রেজাল্ট করছে, কিন্তু অ্যাডমিশনের চান্স পায় না। কারণটা কি? কারণ হচ্ছে তারা ওই এইচএসসির পর 3 মাসটা অ্যাডমিশনের জন্য রাখছে, কিন্তু এইচএসসির কনসেপ্টটা খুব ভালোভাবে পড়ে নেই। কারণ এইচএসসির প্রশ্নগুলো আনসার করার জন্য আমি তোমাকে এই পুরোটা না পড়ে খালি কয়েকটা কথা বলতাম, শেষ 10 মিনিটে আমার সংঘর্ষ শেষ হয়ে যেত, ওই জায়গায় আমার 1.5 ঘন্টা লাগতেছে। কেন? যাতে করে আমার পরিপূর্ণ একটা জিনিস পাই। আসলে ফিজিক্স জিনিসটা অনেকে বেশি ভয় পায়, ওই কারণে আমি একটু টাইম নিয়ে পড়াই, যাতে করে তাদের ভয়টা কেটে যায়। যেমন আমি চাইলে তোমাকে এখন টেকনিক্যালি এটা না বলতাম মুখস্থ করে ফেলো, করতে পারতা,
বাট টেকনিক্যালি বলার কারণে এখন তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে ভয়টা কেটে গেল। এটাই হচ্ছে আসলে আমাদের করা উচিত। আসলে ইন্টারের টাইম বেশি বলতে আমি এটাই মিন করতেছি, আমাদের উইথ রেসপেক্ট টু অ্যাডমিশন টাইম, অ্যাডমিশনে তুমি 3 থেকে 4 মাস টাইম পাবা, ইন্টারমিডিয়েটে 2 বছরের মতো টাইম পাচ্ছ। তবে সে অনুসারে তুমি এসএসসির ক্ষেত্রে আরও অনেক বেশি টাইম পাইছো। অনেকে বলতে পারো ভাইয়া ইন্টারের সিলেবাসে এত কিছু দিছে, এসসিতে কেন দেয় নাই? কারণ এসসিতে এগুলো দিলে তখন তুমি এসসিতে কান্না করতা, তখন তুমি ইন্টারমিডিয়েটে উঠা সায়েন্স নিতা না। কেন? কারণ হচ্ছে তোমার এসএসসি লেভেলের ম্যাচুরিটি আর তোমাদের এখনকার ম্যাচুরিটি সেম না। তো তুমি এখন ইন্টারমিডিয়েট সিলেবাসটা যে পড়তেছো কয় বছরে, মোটামুটি মোরলেস 2 ইয়ার্স। আমরা ভার্সিটিতে প্রত্যেকটা সেমিস্টার 6 মাসে শেষ করি, ওই তোমার সিলেবাসের থেকে বেশি সিলেবাস আমরা 1 সেমিস্টারে শেষ করি। কারণ উই আর মোর ম্যাচিওর, আমাদের ম্যাচুরিটি লেভেলটা হাই, তোমাদের ম্যাচুরিটি লেভেলটা একটু লো। এই পড়াগুলো তুমি এসএসসি লেভেলে পড়ালে তোমার কাছে ডেঞ্জারাস লেভেল লাগতো, কিন্তু এই 2 বছর তোমার ম্যাচুরিটি লেভেল একটু বাড়ছে, ভার্সিটি লেভেলে ম্যাচুরিটি আরও বাড়ে। তখন দেখা যায় অনেক বড় বড় কোর্সও আমরা খুব ইজিলি করে ফেলি। ইভেন তো আমার তো সাহস অনেক বেশি, তো আমি পুরো বছর না পড়ে দেখা যায় পরীক্ষার আগে কয়েকদিন পড়ার জন্য বসে থাকি। যেন ফর এক্সাম্পল আমাদের সামনে 1 তারিখ থেকে এক্সাম, ফাইনাল এক্সামটা আমাদের ভার্সিটি লেভেল লাস্ট এক্সাম, তো সেটার জন্য পোলাপান অলরেডি পড়া স্টার্ট করে দিছে, আমার এখনও খোঁজখবর নাই। আজকে তো মাত্র হচ্ছে তোমার 15 তারিখ, আরও কিছুদিন এনজয় করি, সব কিছু গুছাইনি, আজ থেকে পরীক্ষার আগে দিয়ে না হয় পড়বো আর কি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। মনের ভিতর জোর রাখতে হবে, তবে না পইরা মনের ভিতর জোর রেখে লাভ নেই। আমাদের স্টুডেন্টরা দুইটা কারণে সবচেয়ে বেশি পরীক্ষা খারাপ করে, মনের ভিতর জোর রাখার কারণে, মনের ভিতর জোর না রাখার কারণে। তাদেরকে বলি মনের ভিতর জোর রাখো, কিন্তু তারা এত বেশি জোর রাখে তাদের আর পড়াশোনাও করা লাগে না, তখন পরীক্ষায় যায় 5টা খায়। আর তাদেরকে বলি মনের ভিতর আমাদের জোর রাখো, ওরা কি করে আমাদের মনের ভিতর কোনো জোরই আনতে পারে না, তারা প্রচুর পড়ে কিন্তু মনের ভিতর কোনো সাহস থাকে না, যেটা পড়ে সেটাই ভুলে যায়। আমাদেরকে এই দুইটার কম্বিনেশনে থাকতে হবে, সাম্য অবস্থায় থাকতে হবে। মাথায় রাখবা, সাম্য অবস্থায় বিক্রি স্থির মনে হলেও আসলে স্থির না, আমাদের লাইফটাও এরকম হইতে হবে। সাম্য অবস্থায় মনে হচ্ছে তুমি স্থির না, ভিতরে তুমি ডাইনামিক, ওই ডাইনামিক ওইতে চলতে হবে এবং তোমাকে সাম্য অবস্থায় থাকতে হবে, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে ডাইনামিক থাকতে হবে। দিস ইজ হচ্ছে চরম বাস্তবতা, না হয় তুমি ছিটকে পড়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা, একটা ম্যাথ করে দিব জাস্ট, হ্যাঁ এই যে হাতের সামনে একটা ম্যাথ চলে আসছে। ওমা, এই ম্যাথটা তো চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল, মানে আমরা যখন এক্সাম দিছিলাম। আমার এটা আনসার করছি বলে মনে হচ্ছে না, এটা আমি আনসার করিনি তাইলে। আচ্ছা, 3 মিটার পার সেকেন্ড ব্যাগে 2 কেজি ভরের, এই সূত্রটা আমার ইন্টারনেটে মুখস্থ থাকতো না, তার কোনো পড়তাম না, মানে অনেক কষ্ট হইতো মুখস্থ করতে। 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি, মানে একমাত্রিক, তোমাদের সিলেবাসে শুধু একমাত্রিকে আছে, সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? চট্টগ্রাম বোর্ড 15। তাহলে আসি, 3 মিটার পার সেকেন্ড ব্যাগে 2 কেজি বরের একটি বস্তু, তাহলে এই বস্তুটাকে আমি প্রথম বস্তু ধরে নিই। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি, তার ভর, প্রথম বস্তুর ভর হচ্ছে ভাইয়া 2 কেজি এবং এত ব্যাগে চলমান, এর মানে প্রাথমিক অবস্থায় তার ব্যাগটা, তাহলে প্রথম বস্তুর ব্যাগ b1, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। বস্তু এত ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে ধাক্কা লাগছে, তাহলে আমাদের অন্য বস্তুর বর্গকে নাম দিলাম m2 সমান 0.5 কেজি। এত ভরের স্থির বস্তুর সাথে ধাক্কা লাগছে, তাহলে দ্বিতীয় বস্তুর ভেলোসিটি, এটা কিন্তু ধাক্কার আগে, ইনিশিয়াল সমান 0 মিটার পার সেকেন্ড। সোজাসুজি কোন সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার বলা হলো সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? কোন বস্তু?
দ্বিতীয় বস্তু। চাইলে কিন্তু তুমি প্রথম বস্তুও বের করতে পারবা। দ্বিতীয় বস্তুর ব্যাগ জিজ্ঞেস করছে, তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাগ মানে হচ্ছে আমাদের V2 ফাইনাল ইকুয়ালস টু হোয়াট? তো আমরা তো বলতে পারি ভাইয়া V2 ফাইনাল সমান হচ্ছে ভগ্নাংশ V1 ইনিশিয়াল প্লাস ভগ্নাংশ V2 ইনিশিয়াল, এরপর M1 প্লাস M2, এরপর M1 প্লাস M2, এরপর আমাদের যেহেতু 2 নাম্বার তাহলে প্রথম অংশে প্রথমটার বর দ্বিগুণ করে দিব। আর যেহেতু 2 দিয়ে শুরু তাহলে 2 দিয়ে শুরু M2 মাইনাস M1। দেখো আমাদের ফর্মুলা হয়ে গেছে, এই ফর্মুলা দিয়ে আমরা এখন ম্যাথ করব। তো আসো আমরা ম্যাথ করি। তাহলে খেয়াল করো 2 ইন্টু M1, M1 এর মান হচ্ছে কত 2 কেজি, আর M1 প্লাস M2 মানে 2 প্লাস 0.5 ইন্টু V1I, V1I মানে হচ্ছে 3, M2 মানে কত, M2 মানে হচ্ছে 0.5 মাইনাস M1 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে M1 প্লাস M2 মানে হচ্ছে 2 প্লাস 0.5 ইন্টু V2I মানে হচ্ছে 0। তাহলে 0 মানে তো এই পুরোটা চলে গেছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 2 4 আর 3 4 12 আর এখানে 2.5, তাহলে 3 4 12, তাহলে আর একটু কম আসবে 3 আমাদের 4.8 মিটার পার সেকেন্ড আসে। হ্যাঁ 4.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার আনসার। তাহলে যেটা স্থির বস্তু ওই বস্তুর ব্যাগ হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটা কি ব্যাগটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। যেহেতু ব্যাগটা পজিটিভ দ্যাট মিনস আমরা বলতে পারবো বস্তু যেদিকে যাচ্ছিল স্থির মানে প্রথম বস্তুটা যেদিকে যাচ্ছিল ওই স্থির বস্তুটার ব্যাগও কিন্তু এক্স্যাক্টলি কি সেম দিকে, কারণ নেগেটিভ মান হচ্ছে উল্টো দিকে আসতো, পজিটিভ মান হচ্ছে ওই দিকে যাচ্ছে। বলো বুঝছি কি না? এবার তুমি এটা দিয়ে যে কোনো ম্যাথ করতে পারবা, যে কোনো ম্যাথ করতে পারবা। তাহলে আমাদের এটা কিন্তু অনলি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ অস্থিতিস্থাপকটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো এবং এই দুইটা সূত্র নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো আগামী ক্লাসে আরেকটু, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তুমি দেখবা তোমার বইতে সূত্রগুলো প্রমাণ করার পর কিছু অ্যানালাইসিস করছে বিশেষ দ্রষ্টব্য, সেগুলো তোমরা আজকে পড়বা না, আগামী ক্লাসে সেগুলো আমি বুঝিয়ে দিব। যাক, সংঘর্ষ টপিকসটা কিন্তু তোমাদের এক্সামের জন্য মোটামুটি ভালো লেভেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ আর এরপর হচ্ছে তোমার ঘর্ষণ। এই ঘর্ষণটার ক্ষেত্রে আমার দেখা যায় ঘর্ষণে গেলে পোলাপাইনের রুহ বের হয়ে যায়। তো আমি আশা করি আমাদের ইনশাল্লাহ আমাদের মডুলার স্টুডেন্টদের রুহ বের হবে না, কারণ আমরা ইনশাল্লাহ আমাদের মতো করে খুব সুন্দর করে পড়াবো। তারা দেখা যায় বইতে পড়ছে খালি ডেফিনেশন, পরীক্ষায় দেখতে পাচ্ছে ম্যাথের ক্যালকুলেশন, এই ধরনের কোনো ক্যালকুলেশন তো সে জীবনে করে নাই, তখন ঝামেলা পড়ে যায়। ইনশাল্লাহ আমাদের সেই প্রবলেমটা হবে না, আমি তোমাদেরকে গুছাই দিব পুরো জিনিসটা। হ্যাঁ তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তানিষ্কা মুনতাহা B1F তোমাকে বলছে যে দ্বিতীয় বস্তুর ব্যাগ কত। হ্যাঁ যদি প্রথম বস্তু বলতো আমরা B1F বের করতাম, আমাকে তো বলে না ওই জন্য করি নাই, চাইলে তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই, চাইলে তুমি করতে পারবা, চাইলে তুমি করতে পারো। এখানে তো বলে নাই, যদি বলতো প্রথম বস্তুর তখন আমরা করতাম আর কি। প্রথম বস্তুর বললে তখন এটা হয়ে যাইতো V1F, তখন আমাদের এরকম হইতো এই 1 মানে হচ্ছে দ্বিতীয়টার ব্যাগ দ্বিগুণ এখানে, আর এখানে হচ্ছে M1 মাইনাস M2। এবার তুমি ক্যালকুলেশন করলে মান পেয়ে যাইতে। হ্যাঁ সেটা আমাদেরকে বের করতে বলে না, এই জন্য বের করে নেই, বাট আমরা করতে পারবো আর কি। ওকে তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো কথা, ভালো কথা। একজনের প্রশ্ন করছে ভাই আমাদের ফার্স্ট ইয়ার কি আগস্টে শেষ হবে? তোমাদের ফার্স্ট ইয়ার কোন সময় শেষ হবে এটা তো কলেজে কখন এক্সাম হবে তার উপর ডিপেন্ড করতেছে, তবে ইনশাল্লাহ আমরা ওই ফর্মেটে আগাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে তোমার যেহেতু নিউটনের বলতে শনিবারে শেষ, এরপরে আমি তো বলছি কাজ শক্তি ক্ষমতা, তারপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, দুইটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পদার্থের গাণিতিক ধর্ম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে আমাদের খুব দ্রুত সিলেবাসটা শেষ হয়ে যাবে, যার তোমাদের মানে এর পরবর্তীগুলোতে খুব বেশি প্রেশার দিতে হবে না। মানে আমার পড়ানোর পার্সোনালি আমার পড়ানোর স্টাইল অনুযায়ী আমি স্টুডেন্টদেরকে এই 3টে চ্যাপ্টারে অতিরিক্ত প্রেশার দিই, কারণ এই 3টে চ্যাপ্টারে আমি তোমাকে যে পরিমাণ প্রেশার দিছি সেই প্রেশার দিয়ে তুমি আগামী বাকিগুলো ইজিলি কভার করে ফেলতে পারবা, মানে ওইসব জায়গায় গেলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। তো ওই কারণে হচ্ছে আমাদের এই যে এতটুকুই আর কি, যে আমরা এই চ্যাপ্টার শেষ করা মানে হচ্ছে আমি পার্সোনালি একটু হাফ ছেড়ে দিই, যে মোটামুটি
আমি এখন লাইনে আছি। তো এই 3টা চ্যাপ্টার পড়ানো পর্যন্ত আমার একটু ভয় থাকে, কারণ এই 3টা হচ্ছে অন্যতম বড় অধ্যায়। বড় অধ্যায় বলতে আমার জন্য খুব বেশি বড়, কারণ হচ্ছে আমি আমার তো এটা বদ অভ্যাস আছে, আমি বেসিক থেকে পড়াই, তো এগুলোর মধ্যে বেসিক একটু অতিরিক্ত বেশি। তুমি দেখবে নিউটনীয় বলবিদ্যার মধ্যে অনেক কিছু পড়েছি যেটা তোমার বইয়ের বাইরে, মানে অ্যাকচুয়ালি তোমার এই বইয়ের বাইরে অন্যান্য বইগুলোতে অনেক কিছু আছে। তো আমি সবগুলো কম্বাইন করে পড়াই, তো যার কারণে একটু টাইম লাগে। তো অন্যান্য অধ্যায়গুলোতে এই ধরনের খুব আহামরি বাইরের জিনিস নাই, যার কারণে ওগুলো হচ্ছে ছোটো ছোটো, তো এবং কঠিনও কোনো কিছু নেই, সবগুলো সহজ সহজ। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।